আসসালামু আলাইকুম 25, সবাই কেমন আছো? কমেন্টগুলো জুম করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে সহ আমার পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো এটা আমাকে বলো। তোমাদের ফ্যামিলি সবাই ভালো আছে? পড়াশোনা কেমন যাচ্ছে? ওকে, পড়াশোনা কেমন যাচ্ছে বলো। স্যার পড়া মনে থাকে না, কি করবা? বারবার পড়বা। ঠিক আছে, একবার পড়লে মনে থাকবে না। একটা কথা আছে না, একবার না পারলে দেখো শতবার। তো একবার পড়লে মনে না থাকবা, এটা স্বাভাবিক, তাই না? হিউম্যান ব্রেন, তুমি তো কম্পিউটার না যে একবার সেভ করলাম এটা আর কখনো এটা মুছে যাবে না যতক্ষণ ডিলিট করে ফেলছো। এরকম যেহেতু আমাদের 100% কন্ট্রোল নাই ব্রেনের উপর, আমাদের কি করতে হবে, একটা জিনিস মনে রাখার জন্য সেটা বারবার পড়তে হবে। সেটা মনে রাখার তরিকার ভুলতে হবে। ঠিক আছে, যে কিভাবে আমি এটা মনে রাখতে পারি। কিন্তু ভাই এই অধ্যায়টা বেশি কঠিন। দেখো, এই অধ্যায়টা সবচেয়ে বেশি কঠিন। তাহলে তোমার সামনে যে পথটা পাড়ি দিবে, এই পথের এভারেস্ট হচ্ছে এটা। তাহলে এই চ্যাপ্টার যদি একবার ভালো করে শেষ করে ফেলতে পারো, তুমি এভারেস্ট পাড়ি দিয়ে দিলে, তখন বাকি রাস্তাটা স্মুথ হবে। তাহলে এইভাবে এইভাবে চিন্তা করে তুমি চ্যাপ্টারটার প্রতি আরো সিরিয়াস হও, যে না এটা কঠিন, এটা কেমনে মনে না থাকে বা কেমনে না বুঝি এটা আমি দেখেই ছাড়বো। আর ভাইয়া তো আছেই সাথে, বুঝছো? এরকম মনোবল নিয়ে চ্যাপ্টারের দিকে অগ্রসর হও। চ্যাপ্টারটা ইনশাল্লাহ বুঝে যাবা। একবার না বুঝলে আবার পড়বা, ভাইয়ের রেকর্ডিংটা আবার দেখবা, আবার পড়বা। একটা চ্যাপ্টারই তো ভাই, মানুষ কত কিছু জয় করে ফেলতেছে, আর এই চ্যাপ্টার তুমি পড়তে পারবে না? তো থিঙ্ক ইন এ পজিটিভ ওয়ে। তুমি আশরাফুল মাকলুকাত, মাকলুকাত তাই না? আশরাফুল মাকলুকাত মানে কি? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো তোমার মধ্যে কত ক্যাপাবিলিটি আছে এটা তোমাকে ফিল করতে হবে। তো নিজেকে তো ছোট করলে হবে? নিজের কাছে নিজেকে বড় রাখতে হবে, যে না, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, আমি পারবো ইনশাল্লাহ। এটা অহংকার না, বাট সেলফ কনফিডেন্স, এটা ডেভেলপ করতে হবে। বুঝতে পারছো? সেলফ বিলিফ খুব ইম্পর্টেন্ট লাইফে। তোমার যে সেলফ বিলিফ না থাকে, আলটিমেটলি তুমি কিছু করতে পারবে না। তোমার অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি ওই কাজটা 100% এক্সিকিউট করতে পারবে না। এই জন্য উপরে সার্চ করতেছে, কি বলতেছে দেখি তো। পড়তে বসে ঘুম আসে? আচ্ছা, পড়তে বসে ঘুম আসে, তুমি হেঁটে হেঁটে পড়বা, চা কফি খাবা, ঠিক আছে, এক্সারসাইজ করবা, তাহলে বডি টায়ার্ডনেস কাটবে আস্তে আস্তে। বুঝছো? তুমি ধরো শুয়ে শুয়ে পড়তে বসলা বা পড়লা, তারপর হচ্ছে পড়ার নিয়ে এরকম সিরিয়াসনেস নাই, একটা আলাদা স্পিরিট থাকা উচিত, স্পোর্টিং স্পিরিট, এটা নাই তোমার মধ্যে, তখন তো ঘুম আসবেই। আর যখন পড়বো মনে করতে হবে না এটা পড়তেছি, এটার একদিন কি আমার একদিন, ওইরকম টপনচ চিন্তা করতে হবে, থিঙ্ক লাইক এ মাস্টার। ঠিক আছে, তোমাকে ওইরকম টপ লেভেলে চিন্তা ভাবনা না করলে তোমাকে তো বই কন্ট্রোল করবে। বই একটা বস্তু, তোমাকে ওই ব্রেন দেওয়া হয়েছে বই পড়ার জন্য, ইউ ক্যান কনকোয়ার ইট। এটা এত অসাধ্য কিছু না। এভাবে ভাবো, দেন পড়াশোনা করো। যখন জোশ আবার ডাউন হয়ে যাবে, রিচার্জ ইউর সেলফ, আবার মনে করায় দাও, না আমাকে পড়তে হবে, পারতে হবে। ঠিক আছে? আচ্ছা সাহা পড়ান, পড়াবো তো ভাই। তোমাদেরকে কথা বলতে ভালো লাগে না? মাঝে মাঝে একটু কথাবার্তা বলি আমরা, সারাক্ষণ তো আমরা পড়ি। আচ্ছা, পড়াবো, ওকে। পড়ানোর আগে তোমাদের একটা কোয়েশ্চেন থ্রো করে গেছিলাম আমি। তো প্রথমত আমরা যে আগের ক্লাসে কোয়েশ্চেনটা বলেছিলাম, কেন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা উদ্ভিদে স্টার্চ হিসেবে কার্বোহাইড্রেট সঞ্চয় করার ব্যবস্থা করে দিয়েছেন, প্রাণীতে গ্লাইকোজেন হিসেবে ব্যবস্থা করে দিয়েছেন? কেন? এই কেন উত্তর অনেকে খুঁজেছো, অনেকে পাওনি, অনেকে আংশিক পেয়েছো। তো প্রথমে ক্লাসটা শুরু করবো এই কেন উত্তর দিয়ে। আসো, কেন প্রাণীতে গ্লাইকোজেন এবং উদ্ভিদে স্টার্চ হিসেবে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? হ্যাঁ, স্টার্চ হিসেবে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। আচ্ছা, প্রথমে তোমরা আমাকে একটা জিনিস বলো, যে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে তোমার কি মনে হয় কার শক্তি বেশি প্রয়োজন? এই ক্ষেত্রে তোমার অভিমত কি, যে উদ্ভিদ এবং প্রাণী যদি আমি কম্পেয়ার করি, কার ক্ষেত্রে বেশি শক্তি লাগবে? বলো তো দেখি। প্রাণী, ভেরি গুড। দেখো, উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়, তাই না? তার শ্বসন হয়, সালোক সংশ্লেষণ হয়, এগুলো হয়। প্রাণীর ক্ষেত্রেও শ্বসন হয়,
প্রাণী রক্ত সংবহন হচ্ছে, শ্বসন তন্ত্র শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অর্থাৎ নানান কাজকর্ম করছে। তো উদ্ভিদ এবং প্রাণী দুইটাতে কিন্তু ফিজিওলজিক্যাল ফাংশন আছে, শারীরবৃত্তীয় কাজ আছে। কিন্তু কিছু ডিফারেন্স তুমি লক্ষ্য করো, উদ্ভিদের লোকোমোটিভ ফোর্স নাই বা লোকোমোশন নাই। এখন এই লোকোমোশন কি জিনিস? এই লোকোমোশন হচ্ছে চলন। ঠিক আছে, উদ্ভিদ হেঁটে হেঁটে ওই জায়গায় যায়, মুভমেন্ট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, শিকার ধরবে, এরকম তো কিছু না। অর্থাৎ উদ্ভিদের লোকোমোশন নাই বা চলন নাই। কিন্তু প্রাণীতে খেয়াল করো, আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, খাবার শিকার করতে হয়, খাবার তৈরি করতে হয়, হাঁটাচলা করতে হয়, অনেক কিছু করতে হয়, তাই না? আমাদের লোকোমোশন একটা ইম্পর্টেন্ট পার্ট। তো খেয়াল করো, হাঁটতে, কথা বলতে, আমরা কথা বলি, বিভিন্ন কাজ করি, এইসব করার জন্য আমাদের বডিতে বা প্রাণীর বডিতে, বাঘ কথা না বললে সে তো ডাকে, বাঘের গর্জন তো আছে, তাই না? তো এরকম প্রাণীর চলাফেরা করা, লোকোমোশনের জন্য বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করা, শিকার ধরা, খাবার তৈরি করা, ঠিক আছে, যোগাযোগ রক্ষা করা, ঠিক আছে, বিভিন্ন শব্দ তৈরি করা, তো নানান কাজের জন্য প্রাণীর ক্ষেত্রে উদ্ভিদের থেকে বেশি শক্তির প্রয়োজন হয়, প্রাণীতে বেশি শক্তি প্রয়োজন হয়, তাই না? চিন্তা করো, নেট জিওতে তুমি দেখতে একটা বাঘ, চিতাবাঘ হরিণের পিছে দৌড়াচ্ছে, তো কত স্পিডে তাকে দৌড়াইতে হয়, কত এনার্জি তাকে খরচ করতে হয়, তাই না? তো প্রাণীর ক্ষেত্রে শক্তির প্রয়োজনটা, বডিতে শক্তির ডিমান্ডটা বেশি। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা জানলাম, শক্তির ডিমান্ডটা বেশি প্রাণীতে। এখন আমরা যে স্টার্চ পড়লাম, গ্লাইকোজেন পড়লাম গত ক্লাসে, এখানে আমরা স্টার্চ এবং গ্লাইকোজেনের যে গঠনগুলো দেখেছিলাম, যদি আমি আবার একটু রিভিশন দেই, সেটা হচ্ছে স্টার্চ ছিল দুই ধরনের, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ গুলো কেমন ছিল বলতো? 1,4 লিঙ্কেজ ছিল, তাই না? আলফা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজ, মানে জিনিসগুলো এরকম ছিল, একটার সাথে একটা ছিল, ঠিক আছে, এরকম ছিল। এটা ধরো অ্যামাইলোজ, এটা ধরো অ্যামাইলোজ। অ্যামাইলোপেকটিন কেমন ছিল? অ্যামাইলোপেকটিন অ্যামাইলোপেকটিন ছিল এরকম। আচ্ছা, সাথে কি 1,4 লিঙ্কেজ ছিল, এখানে ধরো আর কিছু ছিল, ওকে। এখানে ধরো ছিল, এখানে ধরো ছিল, এরকম লিঙ্কেজ ছিল অ্যামাইলোজ। তো অ্যামাইলোজ এইটা, এটা ধরো অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন। আর গ্লাইকোজেন যদি আমি হিসাব করি, গ্লাইকোজেন ছিল আরো অনেক অনেক বেশি, অনেক বেশি শাখান্বিত ছিল, শাখার অভাব নাই গ্লাইকোজেন। ধরো এখানে একটা শাখা, একটা, ঠিক আছে, এখানে একটা শাখা, এরকম দিতে আছে দিতে আছে, শাখার কোনো অভাব নাই গ্লাইকোজেন, ঠিক আছে। তারপরে ধরো এইদিকে শাখা তৈরি হচ্ছে হচ্ছে, এই শাখা ওই শাখা, অনেক শাখান্বিত ছিল গ্লাইকোজেন, অনেক। এভাবে এদিক থেকে ধরো একটা শাখা গিয়েছে, ঠিক আছে, অনেক। কিন্তু সিম্বলিক আঁকলাম আর কি, বোঝানোর জন্য যে অনেক শাখা প্রশাখা গ্লাইকোজেনে হয়। তাহলে খেয়াল করো, এটা অ্যামাইলোজ, এটা অ্যামাইলোপেকটিন, এটা গ্লাইকোজেন। তো এই দুইটা মিলে হচ্ছে তোমার স্টার্চ, তাই না? স্টার্চ। এখন আমাকে বলো তো দেখি, এই যে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন বা স্টার্চ যদি বলি, অথবা গ্লাইকোজেন যদি বলি, যার অনেক শাখা প্রশাখা, অনেক শাখা প্রশাখা, তো কোনটাতে বেশি পরিমাণ, কোনটাতে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট সঞ্চিত আছে? আমাকে বলো তো দেখি। অবশ্যই গ্লাইকোজেনে খুব বেশি পরিমাণ কার্বোহাইড্রেট সঞ্চয় করে রাখা যায়, তাই না? আচ্ছা, যেহেতু এখানে অনেক অনেক বেশি কার্বোহাইড্রেট সঞ্চয় করে রাখা যায়, তাই এখান থেকে বেশি পরিমাণ গ্লুকোজ পাওয়া যাবে যখন দরকার হবে, বেশি পরিমাণ গ্লুকোজ পাওয়া যাবে। আর আমরা জানি গ্লুকোজ থেকে অক্সিজেনের সাহায্যে শ্বসন প্রক্রিয়ায়, শ্বসন প্রক্রিয়ায়
এটিপি তৈরি হয়। আর এই এটিপিটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল কয়েন, অর্থাৎ এই কয়েন বা এই মুদ্রার মাধ্যমে তুমি শক্তি ব্যবহার করো। ঠিক আছে, এখন বিভিন্ন কাজে যে শক্তিটা দরকার সেখানে তুমি শক্তিটা ব্যবহার করো হচ্ছে এই এটিপির মাধ্যমে। তাহলে আমি বলতে পারি স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে গ্লাইকোজেনের শক্তি উৎপন্ন করার ক্ষমতা এটিপি উৎপন্ন করার পটেনশিয়ালিটি অনেক বেশি। তাহলে খেয়াল করো, যে জায়গায় এনার্জি ডিমান্ড অনেক বেশি সেই জায়গায় আমার গ্লাইকোজেন লাগবে, এবং যে জায়গায় এনার্জি ডিমান্ড কম সেই জায়গায় স্টার্চ লাগবে। কারণ প্রাণীতে যেহেতু অনেক বেশি এনার্জি ডিমান্ড, বিকজ প্রাণীকে লোকোমোশনে যেতে হয়, খাদ্য শিকার করতে হয়, বিভিন্ন শব্দ তৈরি করতে হবে, মানুষের সাথে কথা বলতে হয়, যেখানে এইসব ফিজিওলজিক্যাল কাজের কারণে সেখানে শক্তির ডিমান্ড অনেক বেশি, যার ফলে কার্বোহাইড্রেটটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, যাতে করে খুব বেশি পরিমাণ গ্লুকোজ সঞ্চয় করে রাখা যায় এবং এক্সট্রা এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য এক্সট্রা গ্লুকোজ পাওয়া যায় এবং গ্লুকোজ থেকে এটিপি তৈরি করা যায়। ঠিক আছে, অথবা এভাবে তুমি ব্যাখ্যা করতে পারো, আমি বলেছিলাম যে নর্মালি আমাদের সরলরৈখিক স্ট্রাকচার থেকে যখন একটু খাঁজ কাটা থাকে, ব্রাঞ্চ থাকে, তখন এনজাইম গুলা কাজ করতে পারে ভালোভাবে, এনজাইম গুলা লক এন্ড কি মতবাদের অনুসারে বসে যেতে পারে খুব ভালোভাবে। যেহেতু এনজাইমের কাজ করা ইজি হয়, তাহলে এই দুইটা থেকে গ্লাইকোজেন অনেক বেশি ব্রাঞ্চ করা থাকে, অনেক শাখা প্রশাখা থাকে, তাহলে অনেক খোপ খোপ বা খাঁজ থাকতে পারে যেসব জায়গায় এনজাইম গুলা কি ইজিলি বসে যেয়ে কাজ করতে পারবে। অর্থাৎ সেই সব জায়গায় এনজাইম খুব তাড়াতাড়ি এটাকে ভেঙে গ্লুকোজ বের করে নিয়ে আসতে পারবে। তাহলে প্রাণীতে দেখো খুব বেশি এনার্জি দরকার, সাথে কি ইনস্ট্যান্ট এনার্জি দরকার। তুমি বসেছিলা, হঠাৎ করে তোমার দৌড় মারতে হলো, ক্লাস চলে গেছে, ভাইয়ের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে, তুমি পরীক্ষায় হাতের লেখার স্পিড একভাবে লিখছো, খুব ভালোভাবে হাতের লেখা স্পিড আরো বাড়াইতে হলো লেখা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তো এই যে নানান কারণে তোমার যে অ্যাক্সিলারেট করতে হয়, ইমিডিয়েট অ্যাক্সিলারেশন বা ইমিডিয়েট এনার্জি রিকোয়ারমেন্ট থাকে তোমার বডিতে, প্রাণীর বডিতে, এই জন্য এনজাইম গুলো যদি খুব ফাস্ট কাজ করতে পারে এমন আমার সঞ্চয় ব্যবস্থা দরকার, আর এনজাইম গুলো ফাস্ট কাজ করতে পারবে গ্লাইকোজেন। আমি যদি সাম আপ করি, কেন প্রাণীতে গ্লাইকোজেন, উদ্ভিদে স্টার্চ? এক কথায় বললে প্রাণীতে শক্তির যে রিকোয়ারমেন্ট, এটিপি রিকোয়ারমেন্ট, সেটা অনেক বেশি উদ্ভিদ থেকে, কারণ প্রাণীকে উদ্ভিদ থেকে অনেক বেশি শারীরবৃত্তীয় কাজ করতে হয় এবং জৈবিক কাজ করতে হয়। তো এক্সট্রা এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য প্রাণীতে গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, উদ্ভিদে স্টার্চ হিসেবে সঞ্চিত থাকে, হতে পারে অ্যামাইলোজ, হতে পারে অ্যামাইলোপেকটিন। তোমরা জানো অ্যামাইলোজ থাকে 22%, অ্যামাইলোপেকটিন থাকে 78%। সেকেন্ড কারণ কি বলেছি, যত বেশি ব্রাঞ্চ থাকবে, শিকল থাকবে, তত বেশি খাঁজ কাটা থাকবে, আমার এনজাইমের কাজ করা তত বেশি ফ্যাসিলিটেট হবে। বুঝতে পারছো? তো মূলত এই দুইটা কারণের জন্য উদ্ভিদে স্টার্চ থাকে, প্রাণীতে গ্লাইকোজেন থাকে। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। তাহলে লেটস মুভ অন টু আওয়ার ক্লাস। অ্যাকচুয়ালি আমরা আজকে ক্লাসে কি কি পড়বো সেটার দিকে চলে যাই। তাহলে অনেকে কিন্তু আমাকে ফাঁকি দিছো, অনেকে কিন্তু এটা উত্তর খুঁজো নাই, আমাকে ট্যাগ করে আপলোড দাও নাই। তারা কি করবে, এই যে ভাইয়া যে আরেকবার বলছে কথাটা, এই কথাটা আবার শুনবে ক্লাসে, রেকর্ডিংটা আবার শুনবে, শুনে নিজের মতো উত্তরটা লিখবে, লিখে ভাইয়াকে ট্যাগ করে আনসার করবে। যদি বুঝতে পারো বলো হ্যাঁ বুঝছি, ঠিক আছে, অবশ্যই বুঝবে ইনশাল্লাহ। হ্যাঁ, উত্তরটা লিখে দেন। বোর্ডে কেমনে লিখবো, খাতা কলম আছে নাকি? বলে দিছি খুব ভালোভাবে ভেঙে ভেঙে বলে দিছি, আবার কথাটা শুনবা, নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে লিখবা, যত লিখবা হাতের লেখা স্পিড বাড়বে। আর হাতের লেখা স্পিড যদি কারো কম থাকে, ভাইয়ের একটা ভিডিও আছে না ইউটিউবে, হাতের লেখা স্পিড কেমনে বাড়াইতে হয়, ওটা দেখবা, তাই না, হাতের লেখা স্পিড বাড়বে। আচ্ছা, তাহলে আমরা চলো আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা কি কি পড়বো? আজকের ক্লাসে পড়বো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং ওর শ্রেণীবিভাগ, প্রোটিন এবং এর শ্রেণীবিভাগ। এক মিনিট, প্রশ্নটা কি, একজন প্রশ্নই জানে না। প্রশ্নটা হচ্ছে এটা ভাই, যে কেন প্রাণীতে গ্লাইকোজেন এবং উদ্ভিদে স্টার্চ হিসেবে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। বুঝছো? মানে কার্বোহাইড্রেট সঞ্চয় থাকে, সঞ্চিত করা থাকে, এটা কেন গ্লাইকোজেন হিসেবে থাকে, কেন স্টার্চ হিসেবে থাকে, এটার জন্য। আচ্ছা আসো, এখন আমরা আজকে পরে চলে যাই। তোমরা যদি কথা বলো তাহলে দেখবা লেট হবে, ক্লাসে আরো 2 ঘন্টা এক্সট্রা পড়াবো। আর যদি
আমার সাথে কুল এন্ড কাম থাকো, অ্যাটেন্টিভলি ক্লাসটা করো, তাহলে দেখবে খুব অল্পতেই ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, কমেন্ট অফ করে দেন। আর আজকের ক্লাসটা গত ক্লাসের মধ্যে আমরা এত ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম, তোমরা একজন নিজেকে হয়তো গত ক্লাসের পরে বায়োলজি ভাবা শুরু করছো, আরে কত কিছু বুঝে ফেললাম, কেমনে রিং হয়, ইলেকট্রোনেগেটিভিটি, ফিশার প্রজেকশন, তারপর হাওয়াত প্রজেকশন। আজকের ক্লাসে আমরা এত বেশি বুঝাবো না, এত হিজিবিজি জিনিসপত্র নাই, সিম্পল, কিন্তু মনে রাখার জিনিসপত্র আছে ক্লাসে অনেক বেশি। তো ক্লাসটা যদি বোরিং লাগে কি করবা, বলবা না এখান থেকে আমার বোর্ডে কোয়েশ্চেন আসবে, এখান থেকে আমার অ্যাডমিশনে কোয়েশ্চেন আসবে, ভাই যা বলছে বা যা বলতেছে আবারও খুব ভালো করে মনোযোগের সাথে শুনি, এই মোটিভেশনের মাধ্যমে পুরো ক্লাসে যেতে হবে, ঠিক আছে? কারণ এখানে অনেক কিছু মনে রাখার, অনেক কিছু মুখস্থ করার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? প্রথমত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে জৈব অণু, ঠিক আছে, অর্গানিক মলিকিউল, জৈব অণু। এখন নামটা যদি খেয়াল করো তুমি দেখো, অ্যামাইনো এবং অ্যাসিড দুইটা জিনিস পাবা, অর্থাৎ অ্যামিনো গ্রুপ পাবা, সাথে কি পাবা, অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক মূলক। এখন তোমরা যখন জৈব যৌগ পড়েছো বাচ্চাকালে, তখন তোমরা এটা পড়েছো যে যখন একাধিক কার্যকরীমূলক কোনো একটা যৌগে উপস্থিত থাকে, তখন যে কার্যকরীমূলকটা সক্রিয় বেশি হয়, তার সক্রিয়তা বেশি থাকে, সেই কার্যকরীমূলক অনুসারে নামটা হয় ওই যৌগের। তাহলে এখানে দেখো অ্যামাইনো অ্যাসিডে দুইটা কার্যকরী মূলক আছে, অ্যামিন গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ। এর মধ্যে কার্বক্সিলিক গ্রুপটা হচ্ছে শক্তিশালী বেশি, সক্রিয় বেশি, এই জন্য এটার নাম হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড। আর যেটা নাম হয় সেটা কি হিসেবে যোগ হয়, সাফিক্স হিসেবে যোগ হয়, এই জন্য সাফিক্স বা পরপরটা দেখো অ্যাসিড, আর প্রেফিক্স বা পূর্বপরটা কি, অ্যামিনো। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড আমি বলতে পারি অ্যামিনো অ্যাসিড এমন একটি জৈব অণু যেখানে অ্যামিনো গ্রুপ থাকে এবং কার্বক্সিলিক গ্রুপ থাকে, কিন্তু যৌগটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাসিড, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটি জৈব অ্যাসিড যেখানে অ্যাসিডের সাথে অ্যামিনো কার্যকরী মূলকটা উপস্থিত থাকে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, কেন অ্যামাইনো অ্যাসিড দরকার? তোমরা বাচ্চাকালে পড়েছো বা চ্যাপ্টার 1-এ পড়েছো কোষ এবং কোষের গঠনে, প্রোটিন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। আর এই প্রোটিন তৈরির একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই জন্য অ্যামাইনো অ্যাসিডটা এত ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার কে করেছেন? এমিল ফিশার। এমিল ফিশার আর ফ্রান্স হফম্যানস্টার একটা আছে, তারা বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো অ্যামাইনো অ্যাসিড যে প্রোটিন তৈরি করে, কয়টা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে? তো উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে প্রায় 28টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে যেগুলো গুরুত্বপূর্ণ। এই দিয়ে আমি অ্যামাইনো অ্যাসিড বুঝাচ্ছি। এই 28টার মধ্যে 20টি অ্যামাইনো অ্যাসিড 20টি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে হেল্প করে, প্রোটিন তৈরিতে হেল্প করে বা প্রোটিনের গাঠনিক একক হিসেবে কাজ করে, ঠিক আছে? এই 20টি অ্যামিনো অ্যাসিডকে বলা হচ্ছে অ্যাকচুয়াল প্রোটিন বিল্ডিং অ্যামিনো অ্যাসিড, বুঝতে পারছো? অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী মিলে মোট 28টি অ্যামিনো অ্যাসিড পাওয়া গেলেও অনলি 20টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, আর এই 20টি অ্যামিনো অ্যাসিডের জন্য তোমার বডিতে কোডন কয়টা আছে? চ্যাপ্টার 1-এ পড়েছো। 20টি অ্যামিনো অ্যাসিডের জন্য কার্যকর কোডন আছে 61টি। 20টি অ্যামিনো অ্যাসিডের জন্য কার্যকর প্রোটিন আছে, সরি কোডন, ট্রিপলেট কোডন। কার্যকর ট্রিপলেট আছে 61টি। আর টোটাল ট্রিপলেট কোডন কয়টা বলো তো? 64টি, তাই না? এর মধ্যে 3টা থাকে ননসেন্স, যেগুলো কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, যেমন ইউএএ, ইউজিএ, ইউএজি। তো এই 3টা যেহেতু কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, 64 থেকে 3টা চলে 61টা থাকে, ওই 61টা অ্যামিনো অ্যাসিড কার্যকর ট্রিপলেট কোডন, যে যে 61টা ট্রিপলেট কোডন এই 20টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, যে 20টা অ্যামিনো অ্যাসিড উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে বিভিন্ন প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এই দেখো অ্যামিনো অ্যাসিডের একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, আমরা বলছি জৈব মূলক। তাহলে জৈব যৌগে যেহেতু একটা অ্যালকাইল অথবা অ্যারাইল বা বেনজাইল মূলক থাকবে, এই যে এটা হচ্ছে অ্যালকাইল অথবা বেনজাইল মূলক, এর সাথে তোমার সিওএইচ থাকবে যেহেতু অ্যাসিড কার্যকরী মূলক, এবং NH2 এটা থাকবে। তাহলে আমি যদি লিখি এখানে একটা অ্যালকাইল মূলক থাকবে সাথে, তাই না? অ্যালকাইল মূলকের সাথে তোমার অ্যাসিড থাকবে এবং অ্যামিন থাকবে, ঠিক আছে? অ্যাসিড থাকবে এবং অ্যামিন থাকবে, এটা হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিডের একটা স্ট্রাকচার, ঠিক আছে, গাঠনিক সংকেত। এই দেখো এটা কার্বন শিকল, এটার সাথে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, এই পাশে মেইন যে কার্যকরী মূলকটা COH, আর এই পাশে তার সহকারী কার্যকরী একক কার্যকরী মূলক NH2 আছে। এই দেখো অ্যামিনো বহনকারী বা অ্যামিন মূলক বহনকারী একটা জৈব অ্যাসিড, এটা হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, এই দেখো অ্যামিন গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। আর এই যে জৈব যেহেতু বলেছি যে আরটা হতে পারে অ্যালকাইল, হতে পারে বেনজাইল, তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বে খুব ভালো করে, দেন এটা বুঝে যাবে। আর আপাতত এটা বুঝো একটা জৈব অণু যেখানে কার্বক্সিলিক মূলক থাকে এবং অ্যামিনো মূলক থাকে। আর যেহেতু জৈব অণু তাই এখানে অ্যালকাইল মূলক থাকবে অথবা ফিনাইল বা বেনজাইল বা অ্যারাইল মূলক থাকতে পারে, ডিপেন্ডস এটা এলিফ্যাটিক নাকি অ্যারোমেটিক। এই তোমরা এলিফ্যাটিক অ্যারোমেটিক কি জানো? পড়ে আসছো কি এসএসসি তে? দেখি তো কমেন্ট অন করে। তোমরা যদি কেউ ফেসবুকে কমেন্ট করো সেটা আমি দেখবো, সমস্যা নাই। হ্যাঁ পড়ে আসছো, ভেরি গুড। ওকে, এখন চলে আসি অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্যে চলে আসি। বৈশিষ্ট্য মানে আসার আগে আমি আবার লিখে নিই অ্যামাইনো অ্যাসিডটা দাঁড়াও। এই যে আর অ্যালকাইল মূলক, COH, NH2, ঠিক আছে? আর এর হাত কটা থাকবে? 4টা হাত থাকবে। এই যে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা এখন বৈশিষ্ট্য চলে আসি। এখানে খেয়াল করো, এখানে COH আছে, COH এটা তুমি এভাবে লিখতে পারো, CO মাইনাস H প্লাস, অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ধন আছে, অর্থাৎ এটা একটা পোলার, একটা পোলার পোলার যৌগ, যেখানে পোল তৈরি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক পোল। আর যেহেতু পোলার যৌগ, তোমরা জানো যে লাইক ডিজলভস লাইক, অর্থাৎ পোলার যৌগ সমূহ পোলার দ্রাবকে দ্রবণীয় হয়, আর পানি হচ্ছে তোমার একটা পোলার দ্রাবক। তাহলে অ্যামিনো অ্যাসিড যেহেতু একটা পোলার যৌগ, তাই পানি যেটা হচ্ছে পোলার দ্রাবক, এই পোলার দ্রাবকে অ্যামিনো অ্যাসিড দ্রবণীয় হবে। কিন্তু অ্যালকোহল যেটা হচ্ছে একটা অপোলার দ্রাবক, যেটা হচ্ছে একটা অপোলার দ্রাবক, এই অপোলার দ্রাবকে অ্যামাইনো অ্যাসিডটা দ্রবীভূত হবে না, ঠিক আছে? মাথায় রাখতে হবে যেটা যে টাইপের সেটা সেই টাইপের দ্রাবকে দ্রবীভূত হয়। যেহেতু অ্যামাইনো অ্যাসিড আমরা বলছি পোলার, দুইটা পোল আছে, ধনাত্মক এবং ঋণাত্মক অংশ, তাই এটা পোলার দ্রাবক, দ্যাট ইজ ওয়াটার বা পানিতে দ্রবণীয় হবে। আর অপোলার দ্রাবক, যেটা তোমার জৈব দ্রাবক গুলো হয় অপোলার, অ্যালকোহল, সেখানে দ্রবণীয় হবে না। এটা স্বাধীন হবে বা মিষ্টি হতে পারে, তিক্ত হতে পারে, ডিফারেন্ট, ঠিক আছে? ডিপেন্ড করে যে অ্যামাইনো অ্যাসিড কোনটা নিচ্ছ তুমি। এটা বর্ণহীন স্ফটিক আকার পদার্থ, মানে ক্যালাস, ঠিক আছে? ক্যালাস হিসেবে থাকে, ক্রিস্টাল হিসেবে থাকে, ক্যালাস আকৃতি। আচ্ছা এটা মৃদু অ্যাসিড বা ক্ষারে লবণ সৃষ্টি করে, লবণ তৈরি করবে। আচ্ছা এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। দেখো বন্ডেজ অনেক অনেক বেশি, তাই না? তো যেহেতু বন্ডেজ অনেক অনেক বেশি, সেটা গলাইতে হলে অনেক বন্ধন ভাঙতে হয়। অনেক বন্ধন ভাঙতে হলে তোমার অনেক তাপ দিতে হয়, অনেক তাপমাত্রায় পৌঁছাতে হয়, এই জন্য তার গলনাঙ্ক হচ্ছে উচ্চ হয়। তারপর আরো দেখি আছে, বিশুদ্ধ প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে। এখন আমরা জানি হাইড্রোলাইসিস কি। হাইড্রোলাইসিস হচ্ছে, লাইসিস মানে হচ্ছে ভাঙা, লাইসিস মানে হচ্ছে ব্রেক, ঠিক আছে? লাইসিস মানে হচ্ছে ব্রেক, আর হাইড্রো মানে হচ্ছে পানি থেকে আসছে। তো যদি তুমি পানির সাহায্যে কোনো কিছু ভাঙো, পানির সাহায্যে কোনো কিছু ভাঙো,
পানির সাহায্যে কিছু ভাঙাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস, বা বাংলায় হচ্ছে তোমার আর্দ্র বিশ্লেষণ। বাংলায় হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, পানির সাহায্যে কোনো কিছু ভাঙা এটাকে বলে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। তাহলে দেখো আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে অ্যামিনো অ্যাসিড গুলা একটা একক হিসেবে কাজ করে, যেখানে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। তাহলে যেহেতু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে, আমরা পড়েছিলাম ওই যে পলিমার গুলা মনোমার থেকে তৈরি হয়। তো প্রোটিন যদি একটা পলিমার হয়, এই প্রোটিন পলিমারটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মনোমার দিয়ে তৈরি। তাহলে প্রোটিনকে যদি ভাঙি তাহলে তার উপাদানগুলো আমরা পাবো। তার উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ প্রোটিনকে যদি ভাঙি পানির সাহায্যে হাইড্রোলাইসিস করলে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো, বিকজ প্রোটিন ইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটি পলিমার। ঠিক যেমন আমরা স্টার্চকে ভাঙলে গ্লুকোজ পেতাম, সেলুলোজকে ভাঙলে বিটা ডি গ্লুকোজ পেতাম, ঠিক একইভাবে প্রোটিনকে যদি ভাঙি প্রোটিন উপাদান অ্যামিনো অ্যাসিড আমরা পাবো। কিভাবে ভাঙবো? হাইড্রোলাইসিস করে ভাঙবো, পানির সাহায্যে ভাঙবো, দ্যাট ইজ আর্দ্র বিশ্লেষণ করব। আচ্ছা, এখন চলে আসে একাধিক অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে প্রোটিন তৈরি করে। দেখো আমরা পলিমারকরণ বলেছিলাম, তাই না? ওই যে স্টার্চ গঠিত তোমার গ্লুকোজের ঘনীভবন রিঅ্যাকশনের মাধ্যমে, ঘনীভবন রিঅ্যাকশনের মাধ্যমে। ঠিক একই ভাবে, বা যেহেতু পলিমার তৈরি করছে, অ্যামিনো অ্যাসিড মনোমার গুলো যুক্ত হবে এবং যুক্ত হয়ে তারা পলিমার প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, এইখানে কি হবে দেখো, দুইটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হবে। তাহলে আসো আমরা দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করি। প্রথমে একটা অ্যামিনো অ্যাসিড আমি লিখলাম NH2, এই নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে ধরো সি আছে, আর দিলাম, এখানে এইচ দিলাম, এখানে সিও এইচ দিলাম। এটা একটা অ্যামিনো অ্যাসিড। এর সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড আমি আঁকি, ধরো আবারও ধরো আঁকলাম এখানে কি NH2 বা অ্যামিনটা আঁকলাম, অ্যামিনের সাথে যুক্ত করলাম আমি আরেকটা কার্বন হাইড্রোজেন, এখানে ধর আরেকটা মূলক আছে আর প্রাইম দিলাম আমি এটাকে, আর হচ্ছে অ্যাসিড। এখন অ্যাসিড সমূহ বা অ্যামাইনো অ্যাসিড সমূহ একটা বন্ধনীর কথা বলা হয়েছে পেপটাইড বন্ধনী, যেটা এক ধরনের কোভালেন্ট বা সমযোজী বন্ধনী, যেটা এক ধরনের সমযোজী বন্ধন। ওই সমযোজী বন্ধন যেটার নাম পেপটাইড বন্ধন, এই বন্ধনে আবদ্ধ হয়ে তারা পলিমার প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, এখন এই বন্ধনটা কাদের কাদের মধ্যে হবে দেখো, আমরা বলেছিলাম বন্ধনগুলো হয় তাদের কার্যকরী মূলকের সাথে। আগের অ্যামাইনো অ্যাসিডের এই COH মানে কার্বক্সিলিক গ্রুপ পরের অ্যামাইনো অ্যাসিডের NH2 এর সাথে রিঅ্যাকশন করবে। তোমরা খেয়াল করো, আমি যখন তোমাদের স্টার্চ পড়েছিলাম তখন বলেছিলাম ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় স্টার্চ উৎপন্ন হয় বা সেলুলোজ উৎপন্ন হয়, এবং সেই ক্ষেত্রে আলটিমেটলি এক অণু পানি চলে যেত, এক অণু পানি চলে যেত। আর এটাই ছিল ঘনীভবন বা কনডেনসেশন পলিমারাইজেশন রিঅ্যাকশনের বৈশিষ্ট্য। তাহলে এখানে যদি আমি খেয়াল করি, এই যে এরা, এইটার কার্বক্সিলিক মূলক প্রথম অ্যামাইনো অ্যাসিডের, দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন মূলক, এরা বন্ধনে অংশগ্রহণ করবে এবং এইখান থেকে এক অণু পানি চলে যাবে। তাহলে দেখো আমি পরমাণু কাউন্ট করি, এখানে কি কি আছে, এখানে আছে COOH, ওইখানে আছে কি NHH। এখন তুমি এক অণু পানিকে পাঠিয়ে দাও, এক অণু পানি চলে যাবে, এক অণু পানি যখন চলে যাবে তখন কি থাকবে দেখো, দুইটা হাইড্রোজেন চলে যাবে, একটা অক্সিজেন চলে যাবে, থাকবে কি CO আর NH, CO আর NH এটা থাকবে, এটা থাকলো। এখন এখান থেকে CO থাকবে, এখানে থাকবে NH, বাকি H2 দ্যাট ইজ এই OH এই H প্লাসের সাথে যুক্ত হয়ে পানি হিসেবে চলে যাবে, যেটা আমার ঘনীভবন বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য, যে ঘনীভবন বিক্রিয়ায় তার মনোমার সমূহ যখন একসাথে যুক্ত হয় তাদের থেকে এক অণু পানি চলে যায়, পানি চলে গিয়ে তারা পলিমার তৈরি করে। তাহলে তখন বন্ডেজটা কি হবে বলতো, এরকম হবে, আমি আবারও লিখি দেখো। তখন এখানে ছিল তো এই যে HHNCRH, এইখানে দেখো সিও থাকবে, মানে সিও বন্ডেজ তৈরি করলো, একটা ব্রিজ তৈরি করলো, কার সাথে? নাইট্রোজেনের সাথে। এই যে ব্রিজ, এটা আমি হলুদ কালার দিলাম, ব্রিজ। নাইট্রোজেন থেকে কিন্তু একটা হাইড্রোজেন চলে গেছিল, থাকলো কি শুধুমাত্র একটা হাইড্রোজেন থাকলো, কারণ আরেকটা চলে গেছে তার, বাকিটা তো সেমই থাকবে। আর প্রাইম
এইচ COH। এই যে একটা জিনিস তৈরি হলো, এই যে বন্ধনটা, এই যে বন্ধন CONH, এটা হচ্ছে পেপটাইড বন্ধনী, যেটা এক ধরনের সমযোজী বন্ধনী। ঠিক আছে, যেটা তৈরি হলো পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। কি পলিমারকরণ বিক্রিয়া? ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। এই দেখো, দুইটা অ্যামাইনো অ্যাসিড, মানে একের অধিক অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে এরকম অনেকগুলা পলিপেপটাইড তৈরি করবে। আর এক একটা পলিপেপটাইড চেইন হচ্ছে এক একটা প্রোটিন। তাহলে এইখানে ধরো আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, ঠিক আছে, আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এইভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হতে হতে যখন মিনিমাম মিনিমাম 51টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। কতটা বললাম? যখন মিনিমাম 51টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, এবং 51টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ধন কয়টা থাকবে বলতো? n-1। n যদি 51 হয়, বন্ধন থাকবে n-1, দ্যাট ইজ 50টি পেপটাইড বন্ধন। 51টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 50টি পেপটাইড বন্ধন বা 50টি পেপটাইড, এরকম যখন অনেকগুলা পেপটাইড মানে পলিপেপটাইড তৈরি হবে, তখনই প্রোটিন গঠিত হবে। তোমরা কি এই জিনিসটা বুঝেছো কিনা আমাকে জানাও ফার্স্ট। এসিটা কত দেওয়া? 25 দেন। তোমরা বুঝছো? ওকে, ডান, ভেরি গুড। তাহলে আমরা দেখো সকল বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করলাম। অ্যামিনো অ্যাসিড কি বন্ধন তৈরি হয়, বন্ধনে ডাকতে পারবো, এই যে এখানে আমরা দিয়েছি, এই দেখো। তারপর দেখো অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলক হচ্ছে জুইটার আয়ন। আচ্ছা, জুইটার আয়নকে আমি তোমাদের দেখাই। হোয়াট ইজ জুইটার আয়ন? হোয়াট ইজ জুইটার আয়ন? লেটস সি। আচ্ছা, তাহলে ধরো প্রথমে আমরা একটা অ্যাসিড আঁকি, ঠিক আছে, অ্যাসিড আঁকি, আসো। ওকে, অ্যামিনো অ্যাসিড আঁকি, NH2। ওকে, তারপরে কি দিব বলতো? কার্বন দিব, তাই না? কার্বনের সাথে একটা আর থাকবে, একটা এস থাকবে। এখন ভাই কথা হচ্ছে, এখানে সবসময় আর থাকবে না, এখানে দুইটা এস থাকতে পারে, এখানে দুইটা এস থাকতে পারে, দুইটা এস থাকতে পারে। যখন এখানে এইচ থাকবে, তাহলে দেখো এটা হচ্ছে সব থেকে সরলতম অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, তো এইচ দিয়ে তোমাদের দেখাই, সব থেকে সরলতম অ্যামিনো অ্যাসিড হচ্ছে এটা, আঁকতেছি আমি, কারণ জৈব অণু। তাহলে এই যে একটা জৈব মূলকের কার্বন পরমাণুটা লাগবেই, কার্বনটা আছে, আর বাকি দুই এসেনশিয়াল জিনিস অ্যাসিড এবং হচ্ছে অ্যামিন, এই দুইটা আছে। এটা হচ্ছে সব থেকে সরল অ্যামাইনো অ্যাসিড, সব থেকে সরল অ্যামাইনো অ্যাসিড, যেটার নাম কি বলতো? যেটার নাম হচ্ছে গ্লাইসিন, যেটার নাম হচ্ছে গ্লাইসিন। ঠিক আছে, একটু জটিল হলে কি এখানে একটা আর থাকবে, তারপর হয়তো দুইটা আর থাকতে পারে, তারপর শিকল গুলা বাড়তে পারে, যত বড় হবে তখন শিকল গুলা বাড়বে। ঠিক আছে, মাথায় রাখতে সবথেকে সরল অ্যামিনো অ্যাসিড হচ্ছে দ্যাট ইজ, যেখানে আর নাই, দেখো সব সিম্পল ফর্মে আছে, একদম এসেনশিয়াল জিনিসগুলো আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্লাইসিন। আচ্ছা, এখন আমরা জুইটার আয়ন দেখি, আসলে দেখি। ওকে, তাহলে তোমাদের এই বিষয়ে কোনো কমপ্লেন আছে কিনা, যে এটা একটা অ্যাসিড মূলক, এটা একটা কার্বক্সিলিক মূলক? সবাই কি আমার সাথে একমত? সবাই একমত। আচ্ছা, অ্যাসিড গুলা কি করে বলো তো? তোমরা পড়ছো, পরিবেশ রসায়ন পড়া হয়েছে তোমাদের? পরিবেশ রসায়ন পড়া হয়েছে? পড়া হয়েছে, নানা এবং শ্যামল ভাই খুব ভালো করে পড়ায়। তো পরিবেশ রসায়নে তোমরা পড়ার কথা যে একটা মতবাদ আছে আরহেনিয়াস মতবাদ। কি মতবাদ? আরহেনিয়াস মতবাদ। অ্যাসিড গুলা পানিতে কি করে? H+ আয়ন দেয়। আরেকটা মতবাদ হচ্ছে ব্রাউনস্টেড লাউরি মতবাদ। সেটাতে কি বলা বলতো? বা প্রোটন মতবাদ, সেটাতে বলা হচ্ছে অ্যাসিড গুলা প্রোটন বা H+ দান করে, আর ক্ষার গুলা হচ্ছে H+ গ্রহণ করে। তাহলে আমি এখানে লিখি ছোট করে, দাও। অ্যাসিড কি করবে? H+ দান করবে, ক্ষার কি করবে বলো? ক্ষার হচ্ছে H+ গ্রহণ করবে, তাই না? বেসিক্যালি এটাই তো হচ্ছে ব্রাউনস্টেড লাউরি মতবাদের মূল কথা। আচ্ছা, তাহলে দেখো, যেহেতু অ্যাসিড, এটা অ্যাসিড, অ্যাসিডটা কি করবে? একটা H+ দান করবে। তাহলে আমি বলতে পারি যে এটা এটাকে দান করে দিবে, ধরো H+ হিসেবে অন্য কেউকে দান করে দিল। যখন এটা H+ কে দান করে দিবে, তখন সেটা নিজে কি হয়ে যাবে বলতো? নিজে হয়ে যাবে এরকম মাইনাস হয়ে যাবে নিজে।
কারণ একটা H প্লাস যেহেতু চলে গিয়েছে, এই মাইনাসের যখন H প্লাস যুক্ত হয় তখন COH তৈরি হয়। যেহেতু H প্লাস আলাদা হয়ে চলে গেছে তখন CO ও মাইনাস হয়ে গেছে, তাহলে একটা ঋণাত্মক আয়ন হয়ে গেল। ওকে, আবার অ্যামোনিয়া হচ্ছে তোমার ক্ষারধর্মী, এটা তো তোমরা পড়ছো। তো অ্যামিনো হচ্ছে তোমার ক্ষারধর্মী। ক্ষার কি করবে? H প্লাস গ্রহণ করবে। তাহলে খেয়াল করো, এখানে যদি একটা H প্লাস এসে যুক্ত হয়, এখানে H প্লাস এসে যুক্ত হলো, তখন এটা কি তৈরি করবে? তখন জিনিসটা এটা এরকম হয়ে যাবে। দেখো, যেটা একটা পজিটিভ আয়ন চলে আসছে এখানে, তখন তার আকারটা হয়ে যাবে অনেকটা NH3+। তোমরা কি আমার সাথে একমত? বুঝছো? এই বুঝছো কিনা বলো। একটু হার্ড লাগছে স্যার, একটু কঠিন মনে হবে। আবার বলছি, খুব ভালো করে ফোকাস করো। যেহেতু একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যাসিড গ্রুপ থাকে, মানে COH, অ্যাসিড গুলো কি করে H প্লাস দান করবে। তাহলে এখানে আগে ছিল ধরো অ্যাসিড ছিল, এটা এই COH, এই পোর্শনটা চলে গেল, যেহেতু অ্যাসিড H প্লাস দান করবে, চলে যাওয়ার ফলে এই যে H প্লাস চলে গেল, থাকলো কি COO মাইনাস। আচ্ছা, অ্যামিন হচ্ছে ক্ষারধর্মী, ক্ষারধর্মী মানে হচ্ছে H প্লাস গ্রহণ করবে সে, তাহলে তার এক পাশে হচ্ছে অ্যাসিড ধর্মী আছে, এক পাশে ক্ষারধর্মী আছে। যেহেতু ক্ষার H প্লাস গ্রহণ করে, তাহলে আলটিমেটলি ধরো এই যে NH2 এর সাথে যখন H প্লাস যুক্ত হবে তখন আলটিমেটলি কি তৈরি হবে? NH3+। কারণ এটাতে নিউট্রাল ছিল, নিউট্রালের সাথে একটা পজিটিভ আসছে, পজিটিভ এসে কি যুক্ত করবে? একটা পজিটিভ আয়ন তৈরি করবে, দ্যাট ইজ NH3+। এখন বুঝছো? যে বুঝছিল না, তো এই পাশে দেখো NH3+। তাহলে দেখে একই একই অণু, দ্য সেম মলিকিউল, সেম মলিকুলের এক পাশে অ্যাসিড, অ্যাসিডের ধর্ম করতেছে পালন, এক পাশে ক্ষারের ধর্ম পালন করতেছে। অর্থাৎ অম্লীয় এবং ক্ষারীয় দুইটা বৈশিষ্ট্য সে পালন করতে পারে। এই জন্য অ্যামাইনো অ্যাসিডকে বলা হচ্ছে অ্যামফোটেরিক। অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় অ্যামফোটেরিক বা উভধর্মী। উভধর্মী কারা? তোমরা পড়েছো। উভধর্মী হচ্ছে যারা অম্ল এবং ক্ষার দুইটা হিসেবে কাজ করতে পারে, দে আর কল্ড অ্যামফোটেরিক। আচ্ছা আচ্ছা, আর এই আয়নটা খেয়াল করো, আয়নটা এমন একটা পিকুলিয়ার আয়ন, যেই আয়নের এক পাশে ঋণাত্মক, এক পাশে ধনাত্মক, এক পাশে ঋণাত্মক, এক পাশে ধনাত্মক। এরকম যখন একই আয়নের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ থাকে, তখন সেই আয়নটাকে বলা হচ্ছে জুইটার আয়ন। সো দ্যাট ইজ মাই জুইটার আয়ন। এটা হচ্ছে আমার টোটাল জিনিসটা, জুইটার আয়ন। ঠিক আছে? একজন বলছে ভাই পুরাই কেমিস্ট্রি। কেমিস্ট্রি নামে কি? কোষ রসায়ন, সেল কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি এখানে থাকবেই, তাই না? তো বোঝার জিনিস। একদম অ্যাসিড গুলার নাম কি মুখস্থ? না না, সবগুলোর নাম মুখস্থ করতে হবে না, কোনগুলা করবা আমি তোমার বলে দিব, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তো জুটারায়ন বুঝছো? তোমাকে যদি বলা হয় যে অ্যামিনো অ্যাসিড জুটারায়ন তৈরি করে, তুমি ব্যাখ্যা করতে পারবে কেমনে তৈরি করে? আচ্ছা, আবার যদি তোমাকে বলা হয় যে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডকে কেন উভধর্মী বলা হয়, এটাও তুমি পারবা। কারণ অ্যামাইনো অ্যাসিড অম্ল এবং ক্ষার দুইটা হিসেবে কাজ করে। অম্ল হিসেবে কিভাবে কাজ করে? COH থেকে H প্লাস দান করতে পারে, এই জন্য অম্ল। আবার NH2 H প্লাস গ্রহণ করতে পারে, এই জন্য ক্ষার। যেহেতু অম্ল এবং ক্ষার দুইটা হিসেবে অ্যামিনো অ্যাসিড কাজ করার ক্ষমতা রাখে, দ্যাটস ওয়াই অ্যামিনো অ্যাসিড ইজ কল্ড অ্যামফোটেরিক মলিকিউল বা উভধর্মী অণু। আচ্ছা, কেন জিটারায়ন? কারণ অ্যামিনো অ্যাসিড এক প্রান্ত থেকে ধনাত্মক অংশ, আরেক প্রান্ত থেকে ঋণাত্মক অংশ। একই অণুতে যখন ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা আয়ন একত্রে থাকে, তখন সেটাকে বলা হয় জুইটার আয়ন। জুইটার আয়ন। ওকে, কমেন্ট অফ করে দেন। তাহলে আমরা জুইটার আয়ন পড়ে ফেললাম, ঠিক আছে? ওই জুইটার আয়ন দেখো, পড়া শেষ। আচ্ছা, এখন চলে আসে অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ, খুব ইম্পর্টেন্ট। অ্যামিনো অ্যাসিডকে অনেক ভাগে শ্রেণীবিভাগ করা যায়। প্রথম হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদেহে উপস্থিত অ্যামিনো অ্যাসিড গঠনের ভিত্তিতে। অ্যামিনো অ্যাসিড কি গঠনে আছে সেটাও ভিত্তি করে। অ্যালিফ্যাটিক, তোমরা পড়েছো জৈব যৌগ আছে অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, ঠিক আছে? তো অ্যালিফ্যাটিক হইতে পারে, অ্যারোমেটিক হইতে পারে, অথবা হেটারোসাইক্লিক হতে পারে। আমরা পরে ব্যাখ্যা করবো, আগে তুমি টাইপগুলো জেনে নাও। খাদ্যে উপস্থিতির উপর ভিত্তি করে অত্যাবশ্যকীয়, অনাবশ্যকীয়। যে অ্যামিনো অ্যাসিড গুলা খাবারে পাওয়া যায় না, খাবারে পাওয়া যায় না, বা খাবারে পাইলেও হলো না পাইলেও হলো বডি নিজেই তৈরি করতে পারে, সেটা হচ্ছে তোমার অনাবশ্যকীয়।
অনাবশ্যকীয় অ্যাসিড। আর যেগুলো তোমার খাবারের মাধ্যমে নিতে হয়, বডি তৈরি করতে পারে না, অর্থাৎ সামহাউ ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর বডি বাই দ্য ফুড পার্টিকলস, সেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয়। ঠিক আছে, যদি বলি এটা বডি তৈরি করতে পারবে না, বডি তৈরি করে না, এটা হচ্ছে অত্যাবশ্যকীয়। যেটা বডি তৈরি করতে পারে সেটা হচ্ছে অনাত্যাবশ্যকীয়। হ্যাঁ, আচ্ছা, প্রোটিন গঠনের উপর ভিত্তি করে কিছু অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। তো যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরি করে, যেহেতু প্রোটিন তৈরি করে প্রোটিন অ্যামিনো অ্যাসিড, আর কিছু অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে পারে না, যেহেতু প্রোটিন তৈরি করতে পারে না, এটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আর এটা হচ্ছে পোলারিটির উপর ভিত্তি করে। পোলারিটি অর্থাৎ পোলারিটি মানে কি, একদিকে ধনাত্মক এবং একদিকে ঋণাত্মক, এরকম ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের অবস্থিতিকে বলা হচ্ছে তোমার পোলারিটি। তো কিছু অ্যামিনো অ্যাসিড হচ্ছে নন পোলার। কি নন পোলার অর্থাৎ এরকম ধনাত্মক ঋণাত্মক নাই, ওটা হচ্ছে 10টা অ্যামিনো অ্যাসিড, 20টার মধ্যে 10টা হচ্ছে নন পোলার। কিছু হচ্ছে পোলার। পোলারের মধ্যে দেখো, পোলার আনচার্জ বা নিরপেক্ষ হয় 5টা। পোলার নেগেটিভ চার্জ, নেগেটিভ জিনিস কম থাকায় ভালো, নেগেটিভলি চার্জ হয় 2টা। আর পোলার পজিটিভ চার্জ হচ্ছে তোমার 3টা। এই দেখো 20টা অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ নানান ভাবে অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে গঠনের উপর ভিত্তি করে, এলিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, হেটেরোসাইক্লিক হতে পারে, খাদ্য উপস্থিতির উপর ভিত্তি করে। যেগুলো খাবারের মাধ্যমেই পাওয়া যায় এটা হচ্ছে অত্যাবশ্যকীয়, যেগুলো বডি তৈরি করতে পারে সেগুলো হচ্ছে অনাত্যাবশ্যকীয়। প্রোটিন গঠন, কিছু অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, দ্যাট ইজ প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কিছু অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে পারে না, তারা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। পোলারিটি অর্থাৎ প্রেজেন্স অফ পজিটিভ এন্ড নেগেটিভ পোল, কারো কারো পোলারিটি থাকে, কারো কারো থাকে না। যাদের থাকে না তারা হচ্ছে নন পোলার, যাদের থাকে তারা হচ্ছে পোলার। পোলারের মধ্যে হতে পারে নিউট্রাল বা নিরপেক্ষ, দ্যাট ইজ আনচার্জড, ধনাত্মক না ঋণাত্মক না, কোনো চার্জ নাই। হতে পারে নেগেটিভ চার্জ, ঋণাত্মক আয়ন আছে বা ঋণাত্মক চার্জ আছে। হতে পারে পজিটিভ চার্জ আছে। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন। এখন আমরা একটা একটা করে ভেঙে দেখে থাকো। অ্যালিফেটিক মানে কি, অ্যালিফেটিক যৌগ অর্থাৎ আর গ্রুপ থাকবে, অ্যালকাইল মূলক থাকবে, সেটা হচ্ছে তোমার অ্যালিফেটিক যৌগ, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। অ্যারোমেটিক কি, বেনজাইল মূলক থাকবে, বেনজাইল মূলক থাকবে, বুঝছো? এই যে বেনজাইল মূলক থাকবে, এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক। আর অ্যালিফেটিক কি, CH3, এই টাইপের মূলক গুলো থাকবে। উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। এই অ্যারোমেটিক উদাহরণ তোমার লাগবেই, মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ভার্সিটি ভর্তি পরীক্ষা, বোর্ড এক্সাম, সব জায়গায় এটা লাগবে। দেখো কতগুলো স্টার দিছি। অ্যারোমেটিক, ফিনাইল, অ্যালানিন এন্ড টাইরোসিন। দেখো ফিনাইল, বেনজাইল মূলককে ফিনাইল বলা হয়, বেনজাইল মূলককে ফিনাইল বলা হয়। তো নাম থেকে বুঝতে পারছো বেনজাইল মূলক আছে, আর বেনজাইল মূলক থাকা মানে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, তো অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কারা, ফিনাইল, অ্যালানিন এন্ড টাইরোসিন, ফিনাইল, অ্যালানিন এবং টাইরোসিন। ঠিক আছে, ফিনাইল, অ্যালানিন এবং টাইরোসিন। তাহলে অ্যারোমেটিক হচ্ছে ফিটা, ফিটা। ঠিক আছে, ফিটা না আবার, হ্যাঁ ফিটা। তো ফি দিয়ে হচ্ছে ফিনাইল, অ্যালানিন, টা দিয়ে হচ্ছে টাইরোসিন, এটা হচ্ছে অ্যারোমেটিক। হেটারোসাইক্লিক কারা বলতো, যারা অ্যালিফেটিকও না অ্যারোমেটিকও না, সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা জগতের তারা বাসিন্দা, ওরা হচ্ছে হেটারোসাইক্লিক। ঠিক আছে, উদাহরণ কি, ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, খুব ইম্পর্টেন্ট। ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন। টিপিএইচ, টিপিএইচ, এই টিপিএইচটা হচ্ছে তোমার হেটারোসাইক্লিক। ফিটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, ফিনাইল, অ্যালানিন এন্ড টাইরোসিন। টিপিএইচ, ট্রিপ্টোফ্যান, পি তে প্রোলিন, হিস্টিডিনের এইচ এর এইচ। এই টিপিএস হচ্ছে তোমার হেটারোসাইক্লিক। এখান থেকে তোমার এই অবজেক্টিভ হিসেবে এগুলাই জানতে হবে। নিচের কোনটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, বা নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড নয়। আমি তোকে অপশন দিলাম, অপশন এ ট্রিপ্টোফ্যান, অপশন বি প্রোলিন, অপশন সি হিস্টিডিন, অপশন ডি দিলাম ধরো ফিনাইল অ্যালানিন। তুমি জানো ভাই ক্লাসে বলছে ফিনাইল অ্যালানিন হচ্ছে অ্যারোমেটিক, যেটা হেটারোসাইক্লিক নয়, তাহলে আমার আনসার হবে ফিনাইল অ্যালানিন। যদি কোশ্চেনটা হয় নিচের কোনটি হেটারোসাইক্লিক
অ্যামিনো অ্যাসিড নয়। সবাই আমার সাথে বলবা লাস্টবারের মতো। অ্যারোমেটিক হচ্ছে ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন। ফিটা। হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টোডিন, টিপিএইচ। আর অ্যালিফেটিক আমরা মাথায় রাখবো না, এগুলা বাদে যা আছে সব অ্যালিফেটিক। আচ্ছা, এখন চলো অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড 8টি। একদিন বলছে ভাই অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড নাম মুখস্থ করতে হবে, এই 8টা নাম মুখস্থ করতে হবে। প্রথমত জানি, দেখো অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড কারা? ওরাই যারা বডিতে তৈরি হয় না, বডি তৈরি করতে পারে না, বডি তৈরি করতে পারে না এমন কিছু অসম্পৃক্ত অ্যামিনো অ্যাসিড। অসম্পৃক্ত, হ্যাঁ, অসম্পৃক্ত। অত্যাবশ্যক গুলো হয় অসম্পৃক্ত। যেহেতু বডি তৈরি করতে পারে না, তোমাকে অবশ্যই খাবারের মাধ্যমে সেগুলো গ্রহণ করতে হয়। ঠিক আছে, খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। এগুলো হচ্ছে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। একজন প্রাপ্তবয়স্কতে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে তোমার 8টি। কয়টি? 8টি। আর বাচ্চাকালে পুষ্টি বেশি দরকার, তখন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে 10টি। বাচ্চায় থাকে 10টি। ঠিক আছে, বাচ্চায় থাকে 10টি। এখন 10টা নাম মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষাতে কোশ্চেন আসে ভাইয়া যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়, বা নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এটা কেমন মনে রাখবে। দেখো, তোমরা অনেক সময় যে রাস্তায় আসা যাওয়া করো, তখন দেখো না লেখা থাকে এই, বা ট্রাকের নিচে অমুক প্রাইভেট লিমিটেড। খেয়াল করবে, প্রাইভেট এমনি থাকে, পিভিটি এমনি লেখা থাকে প্রাইভেট। ঠিক আছে, আমরা একটা ছড়া দিয়ে মনে রাখবো, একটা নেমোনিক দিয়ে মনে রাখবো যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমরা কেমনে মনে রাখবো। আমরা মনে রাখবো হচ্ছে প্রাইভেট, পিভিটি, প্রাইভেট, টিম, টিআইএম, হল, HALL, মানে একটা প্রাইভেট হল যার নাম হচ্ছে টিম, ফরেনার। ঠিক আছে, প্রাইভেট টিম হল। এখানে দেখো 10টা লেটার আছে, 10টা লেটার তোমার 10টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে। আসলে আমরা ওয়ান বাই ওয়ান দেখি। এই পি দিয়ে হচ্ছে তোমার প্রোলিন, পি দিয়ে কি? প্রোলিন। ভি দিয়ে ভ্যালিন, বাংলা লিখি, ভি দিয়ে হচ্ছে তোমার ভ্যালিন। টি দিয়ে পিভিটি, পি প্রোলিন, ভি ভ্যালিন। টি দিয়ে হচ্ছে তোমার থ্রিওনিন, থ্রিওনিন, থ্রিওনিন। আচ্ছা, প্রথম দিয়ে পেলাম থ্রিওনিন। পরের টি দিয়ে কি? পরের টি দিয়ে দেখো টাইরোসিন। টাইরোসিন কি ছিল বলতো? টাইরোসিন ছিল একটা হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এই টি দিয়ে টাইরোসিন, টাইরোসিন। ঠিক আছে, আচ্ছা। আই দিয়ে, আই, আই দিয়ে হচ্ছে আইসোলিউসিন, আইসোলিউসিন। এম দিয়ে ম্যাথিওনিন, এম দিয়ে কি? ম্যাথিওনিন। এইচ দিয়ে, এইচ দিয়ে হচ্ছে তোমার হিস্টিডিন, এইচ দিয়ে হচ্ছে হিস্টিডিন। সবাই কিন্তু খাতায় লিখে রাখো, এটা আমার সাথে সাথে লিখো। এইচ দিয়ে হিস্টিডিন। এ দিয়ে আর্জিনিন, আর্জিনিন, আর্জিনিন। ঠিক আছে, আর্জিনিন। আচ্ছা, একটা এল দিয়ে হচ্ছে তোমার লাইসিন, একটা এল দিয়ে লাইসিন, আর একটা এল দিয়ে তোমার লিউসিন, লিউসিন। এই হচ্ছে তোমার 10টা অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। এর মধ্যে প্রাপ্তবয়স্ক তো হচ্ছে 8টা। কোন 8টা ভাইয়া? মাথায় রাখবা, বাচ্চারা হচ্ছে হা করে থাকে, কিছু বুঝে না, হা করে থাকে। এই যে হা যেটা আছে, এই যে এই হা, এই হা হচ্ছে বাচ্চাদের এক্সট্রা, এই হা হচ্ছে বাচ্চাদের জন্য এক্সট্রা। তাহলে এই দুইটা বাদে বাকি 8টা থাকে হচ্ছে প্রাপ্তবয়স্কতে, মানে প্রাইভেট, টিম, ডাবল এল। প্রোলিন, ভ্যালিন, থ্রিওনিন, টাইরোসিন, আই দিয়ে আইসোলিউসিন, এম দিয়ে ম্যাথিওনিন, আর লাস্টে দুইটা এল দিয়ে, একটা হচ্ছে লাইসিন, একটা হচ্ছে লিউসিন। এই 8টা প্রাপ্তবয়স্ক। বাচ্চাদের ক্ষেত্রে দুইটা এক্সট্রা থাকে। কোন এক্সট্রা? হা করে থাকে, HA। এইচ দিয়ে হচ্ছে হিস্টিডিন, আর দিয়ে এ দিয়ে হচ্ছে আর্জিনিন। এই হচ্ছে 10টা অ্যামিনো অ্যাসিড। তুমি আজকে এখন হয়তো তোমার মনে হচ্ছে ভাই এটা কেমন মনে রাখবো, এটা কি আদৌ সম্ভব, আমি কি পারবো?
হ্যাঁ তুমি পারবে, বুঝছো? একদিনে পারবে না, 2 দিনে পারবে, 3 দিনে পারবে, 4 দিনে পারবে, বাট তুমি পারবে। তো একদিনে যতটুকু মুখস্থ হইলো হইলো, তুমি 2 দিন পর আবার সেটা পড়ো, আবার সেটা পড়ো, আবার সেটা পড়ো, এটা 10 বার পড়ার পর তুমি দেখবে অপশন দেখলে তোমার মাথায় চকচক করে ভাসতে থাকবে যে কোনটা অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড, কোনটা অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড নয়, কোনটা বাচ্চাদের জন্য সুনির্দিষ্ট, কোনটা বাচ্চাদের থাকে না। দেখি বুঝছো কিনা জানো তো আমাকে, বাচ্চারা জানো? তোমার কিন্তু আর হিস্ট্রি না জিনিস নাই, তুমি আর বাচ্চা নাই, তুমি বড় হয়ে গেছো, ম্যাচিউর ব্রেইন। ওকে, অফ করে দেন কমেন্ট। দেখো পিভিটি টিম হল সুন্দর করে দেওয়া আছে। এখন অত্যাবশ্যক কোনগুলো, যেগুলো দেহের ভেতরেই তৈরি হয়, দেহের ভেতরেই তৈরি হয়, তো শুধুমাত্র খাবারের উপর ডিপেন্ড করতে হয় না, ভাবে তৈরি করা যেতে পারে। বাকি যে 20টা ছিল, তো প্রাপ্তবয়স্কতে 8টা হচ্ছে অত্যাবশ্যকীয়, তাহলে বাকি 12টা হচ্ছে অনাত্যাবশ্যকীয়। আর শিশুদের ক্ষেত্রে 20-এর মধ্যে 10টা হচ্ছে কি হাফ হাফ, অত্যাবশ্যকীয়, 10টা হচ্ছে নন এসেনশিয়াল, এসেনশিয়াল এন্ড নন এসেনশিয়াল। দেখছো, এগুলো আমরা পারি। এখন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কি? প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে যারা প্রোটিন তৈরি করে, ওই যে আমরা বলেছি না প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। তো যেসব অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে, তারা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আর কিছু অ্যামিনো অ্যাসিড ওরা প্রোটিন তৈরি করে না, তারা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এখান থেকে প্রোটিন তৈরি হয় না। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড যারা প্রোটিন তৈরি করে না। ওকে, আচ্ছা, তাহলে তারা কি কাজ করে? তারা এই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো বিভিন্ন কাজ করে। তারা কোনো চক্রে কাজ করতে পারে, বডির বিভিন্ন মেকানিজম হয়, সাইকেল হয়, ইম্পর্টেন্ট সাইকেল অবদান রাখতে পারে। যেমন হচ্ছে অর্নিথিন নামক একটা চক্র আছে, যেটা যকৃতে হয়, অর্নিথিন চক্র। অর্নিথিন, অর্নিথিন চক্র কোথায় হয় বলতো? লিভারে হয়, যকৃতে হয়, যকৃতে হয়। ওই যকৃতে সংগঠিত হওয়া অর্নিথিন সাইকেলটা একটা অ্যামিনো অ্যাসিড দিয়ে রেগুলেটেড হয়, নিয়ন্ত্রিত হয়, সেটার নাম হচ্ছে তোমার অর্নিথিন। তাহলে দেখো অর্নিথিন যেটা নিজে প্রোটিন তৈরি করছে না, কিন্তু একটা চক্রকে ক্যারি অন করতে হেল্প করছে, অর্নিথিন। ঠিক আছে, আচ্ছা। কিছু প্রোটিন থাকে নিজেরা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, কিন্তু তারা এমন একটা অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হতে পারে যেখান থেকে পরে প্রোটিন তৈরি হওয়া সম্ভব। যেমন ধরো সাইক্রোলিন বা হেমোসিরিন। ঠিক আছে, হেমোসিরিন, হেমোসিরিন কি করবে? হেমোসিরিন নিজে নন প্রোটিন, অর্থাৎ সে প্রোটিন তৈরি করতে পারে না, তাহলে সে তো পারতেছে না, সে কি করবে? ঠিক আছে, আমি একটা হেল্পিং হ্যান্ড ক্রিয়েট করে দেই, সে আরেকটা অ্যামিনো অ্যাসিড তৈরি করে, অর্থাৎ হেমোসিরিন থেকে ধরো এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি হলো, এই অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি সম্ভব। তাহলে হেমোসিরিন ডিরেক্টলি প্রোটিন তৈরি করতে পারলো না, সে তার অপারগতা ঘোচানোর জন্য সে কি করলো? ঠিক আছে, আমি তো পারি নাই, আমি আরেকজনকে সহায়তা করি প্রোটিন তৈরি করতে। তো আরেকজনকে সে তৈরি করলো, সেটা প্রোটিন তৈরি করতে পারে। যেহেতু এটা প্রোটিন তৈরি করতে পারে, এটা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে কিছু নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড চক্রে হেল্প করে, কিছু নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড অন্য একটা প্রোটিন অ্যামিনো অ্যাসিড তৈরিতে হেল্প করে। এছাড়া আরো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে, সাইট্রোলিন, সাইট্রোলিন, সাইট্রোলিন। ঠিক আছে, আরেকটা অ্যামিনো অ্যাসিড খুবই বিরল, খুবই বিরল, খুবই কম পাওয়া যায়, ওটা কি বলতো? হাইড্রোক্সি, হাইড্রোক্সি প্রোপিন, হাইড্রোক্সি প্রোপিন। ঠিক আছে, হাইড্রোক্সি প্রোটিন, এটা হচ্ছে খুবই বিরল, পাওয়া যায় না বললেই চলে। তাহলে আমরা জানলাম প্রোটিন তৈরির উপর ভিত্তি করে দুই রকম, প্রোটিন অ্যামিনো অ্যাসিড যারা প্রোটিন তৈরি করে, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড যারা প্রোটিন তৈরি করতে পারে না। যারা পারে না ওরা কি বসে থাকে না, ওরা কোনো না কোনো কাজ করবে। কি করবে? হয়তো চক্রে হেল্প করবে, অর্নিথিন চক্রে অর্নিথিন অ্যামিনো অ্যাসিড হেল্প করে, যে চক্রটা যকৃতে হয়, এবং এই চক্রের মূল উদ্দেশ্য হচ্ছে ইউরিয়া তৈরি করা। এই চক্রের মূল উদ্দেশ্য ইউরিয়া তৈরি করা। ওকে, করলাম। হেমোসিরিন যে নিজে তৈরি করতে পারে না প্রোটিন, কিন্তু সে অন্য আরেকটা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে যেখান থেকে প্রোটিন তৈরি হওয়া সম্ভব। সো হেমোসিরিন itself is a non-protein amino acid, but it can produce another protein amino acid which can produce protein later. সাইট্রোলিন আরেকটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এন্ড হাইড্রোক্সিপ্রোপিন যে হচ্ছে খুবই রেয়ার, পাওয়া যায় না বললেই চলে, এই জন্য হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন। এই যে অপ্রোটিন সুন্দর করে আছে।
এই একটা পোল দিচ্ছি, সবাই উত্তর দাও, দেখি এটা উত্তর পারো কিনা, তোমরা ক্লাস শুনছো কিনা, আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা, বা আমার কথা গুরুত্ব দিচ্ছ কিনা, তাড়াতাড়ি জানাও। দেখি ফেসবুকে কেউ কমেন্ট করছো কিনা। এখন হচ্ছে নোয়াখালী থেকে ক্লাস করতেছো, ভেরি গুড, যেখানেই থাকো ক্লাস করতে হবে। এই চ্যাপ্টার কেমিস্ট্রি হলে ভালো হইতো, বায়োলজিতে কেন? কারণ এই যে জীবের ভেতরে হচ্ছে, এই জন্য বায়োলজিতে। এই যে আমার উইনারদের লিস্ট চলে আসছে, উইনার উইনার চিকেন ডিনার। ওপি, নাদিয়া, জায়েদ, জায়েদ খান না তো না? মারুফা, অলোক, অপু, আফরা ইবনাত অরণি, আকাশ, মিরাজুল, তামিম হাসান, হোসাইন, সরি। তো কংগ্রেচুলেশন, তোমরা সঠিক উত্তর দিয়েছো। আমরা মাত্র এটা পড়লাম, কি পড়লাম দেখো, আমরা পড়লাম যে কোনটি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। ম্যাথিওনিন, টাইরোসিন, আর্জিনিন এগুলো হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আমাদের আনসার হচ্ছে অর্নিথিন, যেটা একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, যেটা কি করে, অর্নিথিন চক্রে হেল্প করে, অর্নিথিন চক্রে হেল্প করে। আর অর্নিথিন চক্র কোথায় হয় বলতো? অর্নিথিন চক্র হয় যকৃতে। অর্নিথিন চক্রে কি তৈরি হয় বলো? ইউরিয়া। তাহলে দেখো এখান থেকে কতগুলো কোশ্চেন হতে পারতে পারো। ঠিক আছে, কমেন্ট জুম হবে। এখন তো হচ্ছে পোলার অ্যামিনো অ্যাসিড, নন পোলার অ্যামিনো অ্যাসিড, এগুলো এত লাগবে না। ঠিক আছে, এত লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে এই যে সিস্টিন একটা অ্যামিনো অ্যাসিড আছে, কই কই খুঁজে বের করে আসো। আচ্ছা, এটা দেখছিলাম, বাট যে দুইটা এক্সট্রা ইনফরমেশন লাগবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। সেটা দুইটা অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে সালফার বহন করে, একটা হচ্ছে তোমার হাইড্রোক্সিল বহন করে। এই যে সেরিন, সেরিন অ্যামিনো অ্যাসিডটা হাইড্রোক্সিল বহন করে। আরেকটা অ্যামিনো অ্যাসিড আছে সিস্টিন, কি আছে? সিস্টিন, লিখে রাখো সিস্টিন। কই লিখবো? এখানে লিখে আসো, সিস্টিন, সিস্টিন। ওইটা কি বহন করে বলো তো? ওইটা বহন করে সালফার, ওটা বহন করে সালফার, ওটা বহন করে সালফার, এসএইচ বহন করে। ঠিক আছে, তো সালফার বহনকারী অ্যামিনো অ্যাসিড সিস্টিন, আর হাইড্রোক্সিল বহনকারী অ্যামিনো অ্যাসিড হচ্ছে তোমার সেরিন। এই দুইটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি এগুলোতে আসে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের কাজ প্রোটিন তৈরি করে, প্রোটিনের তো আমিষ, তাই না? আর জীবদেহ গঠিত হচ্ছে প্রোটিনের মাধ্যমে। আচ্ছা, এসব করলো। ভিটামিন, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এগুলো তৈরি করবে, কারণ হরমোন, প্রোটিন হরমোন আছে, এনজাইম গুলোই মানে প্রোটিন। এনজাইম মানে হচ্ছে তোমার প্রোটিন। অল দ্য এনজাইমস আর প্রোটিন, অল দ্য এনজাইমস আর প্রোটিন, ওকে, অর প্রোটিন অ্যাসোসিয়েটেড কম্পাউন্ড। অ্যান্টিবডি সবগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। ইউরিয়া তৈরি বলছি, ইউরিয়া তৈরি কই হয় বলতো? ইউরিয়া তৈরি হয় অর্নিথিন সাইকেলের মাধ্যমে। অর্নিথিন সাইকেলের মাধ্যমে যকৃতে তৈরি হয় ইউরিয়া। ওকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য তোমার কি দরকার? অ্যান্টিবডি দরকার। আর অ্যান্টিবডি গুলাই হচ্ছে তোমার প্রোটিন। আর প্রোটিন তৈরি হয় কি? অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে। তাহলে অ্যামিনো অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, পিএইচ নিয়ন্ত্রণ করবে। খেয়াল করো, এটা বুঝছো? পিএইচ নিয়ন্ত্রণ, যারা পিএইচ নিয়ন্ত্রণ করে তাদের বলা হচ্ছে বাফার দ্রবণ, তাদের বলা হচ্ছে বাফার, তাদের বলা হয় বাফার। তুমি অলরেডি জানো যে অ্যামিনো অ্যাসিডে সিওএইচ থাকে, যেটা থেকে সিও মাইনাস বলা যায়, সি আর এইচ। এখানে ক্ষার NH3+, এই দুটার আয়ন। তাহলে খেয়াল করো, এখানে তুমি যদি খানিকটা অম্ল দাও, মানে H+ দাও, H+ কিন্তু এটা যোগ গ্রহণ করে ফেলতে পারবে। মানে তুমি একটা H+ দিলা, সেটা মুক্ত হয়ে ঘুরতে পারবে না, সেটাকে আলটিমেটলি CO- গ্রহণ করে ফেলবে, মানে অম্লত্ব বাড়তে দিবে না। আবার ধরো তুমি কিছু ক্ষার এড করলা, কিছু ক্ষার এড করলা, ক্ষার এড করলে কি হবে? এইখান থেকে একটা H+ এক্সট্রা আছে না, এই H+টার গিয়ে ক্ষারের OH এর সাথে বিক্রিয়া করে ফেললো, বিক্রিয়া করে সেটা পানি উৎপন্ন করলো এবং নিষ্ক্রিয় করে দিল। এইভাবে অ্যামাইনো অ্যাসিড কি করতে পারে? বিভিন্ন সামান্য অম্ল এবং ক্ষারের যে পরিবর্তনের মান, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। বুঝছো? এই জন্য এটা বলেছে বাফার। সোজা কথা মনে রাখো, অ্যামিনো অ্যাসিড হচ্ছে একটা বাফার দ্রবণ, মানে বাফার যৌগ। বাফার যৌগ কোনটা? বাফার মানে হচ্ছে যারা ইউটিউবের বাফারিং না, বাফার মানে হচ্ছে তোমার
পিএইচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাদের আছে তারা হচ্ছে বাফার। তারপর চুল এবং চোখের করয়েড মেলানিন সৃষ্টি, কারণ মেলানিন হচ্ছে একটা প্রোটিন, আর প্রোটিন মানেই হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিড লাগবে। ঠিক আছে, এখন চলে আসি প্রোটিন বা আমিষে চলে আসি। প্রোটিন তো আমরা বললাম তাই না, প্রোটিন যদি বলি আসলে কি অ্যামিনো অ্যাসিডের, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সমূহ পেপটাইড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে যে পলিপেপটাইড চেইন তৈরি করে, যেখানে মিনিমাম 51টি অ্যামিনো অ্যাসিড আছে এবং 50টি পেপটাইড বন্ড আছে, তাকে বলা হচ্ছে প্রোটিন, তাকে বলা হয় প্রোটিন, তাই না? আচ্ছা, প্রোটিন শব্দটা আসছে তোমার ল্যাটিন প্রোটিওস থেকে। কোত্থেকে আসছে? প্রোটিওস, প্রোটিওস থেকে আসছে প্রোটিনটা, প্রোটিওস। প্রোটিওস মানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে সব থেকে গুরুত্বপূর্ণ। তো বুঝতে পারছো, এটা তার নামের যে মাহাত্ম্য এটা নিজের মধ্যেই ক্যারি করে, তাই না? সব থেকে গুরুত্বপূর্ণ। উই সে দ্যাট প্রোটিন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, ফর এনি কাইন্ড অফ এক্সপ্রেশন অফ আওয়ার ক্যারেক্টারিস্টিক প্রোটিন ইজ আ মাস্ট। যে কোনো বৈশিষ্ট্যের জন্য, বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রোটিন লাগবেই। ঠিক আছে, তো যেহেতু প্রোটিন লাগছে সব বৈশিষ্ট্য প্রকাশের জন্য, প্রোটিন ছাড়া there is no expression of characteristics, so protein is the most vital part of our body, মানে প্রোটিন সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে যে ভদ্রলোক প্রোটিওস থেকে প্রোটিনের নামকরণ করেছেন, সে যথার্থভাবে নামকরণ করেছেন। এই নামকরণটা কে করেছেন বলতো? জি মুল্ডার। ঠিক আছে, জি মুল্ডার সর্বপ্রথম এই প্রোটিন শব্দটি প্রয়োগ করেন ইন 1839। জি মুল্ডার, এগুলো আছে দেখবা। এই দেখো অ্যামিনো অ্যাসিড, এখনো পানি চলে গেল, পানি চলে গিয়ে যে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ডের মাধ্যমে সে আলটিমেটলি প্রোটিন তৈরি করলো। তাহলে আমি বলতে পারি অ্যামিনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন। আর জীবদেহে শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন বলতো? 50% প্রোটিন। কথা খেয়াল করো, শুষ্ক ওজন মানে সব পানি বাদ দিয়ে হিসাব করলে যেটা হবে সেটা হচ্ছে শুষ্ক ওজন। আর যদি পানি সহ হিসাব করো সেক্ষেত্রে জীবদেহে তো সব ম্যাক্সিমাম পানিই থাকে, তাই না? কারণ প্রোটোপ্লাজমে 70 to 90% ওয়াটার, তো সবকিছু পানিতেই আছে, তো সেই ক্ষেত্রে পানি বেশি হবে। কিন্তু যখন শুষ্ক অর্থাৎ পানি বাদে হিসাব করব, ওই শুষ্ক ওজনের 50% হচ্ছে প্রোটিন। আচ্ছা, তোমরা কার্বোহাইড্রেট যে পড়ছো, মনে হয় প্রথম দিকে প্রথম লেকচারে পড়েছে, ওই কার্বোহাইড্রেট যে পড়েছো এখান থেকে আমাকে একটা কোশ্চেন উত্তর দিতে পারবে যে উদ্ভিদের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? আমি কয়েকটা অপশন দিচ্ছি তোমাকে। এটা বলো তো, উদ্ভিদের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? দেখি কমেন্ট আনসার জানাও আমাকে। ভেরি গুড, তুমি পেরে ফেলছো, ভেরি গুড। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি যদি ভুল করে না থাকি, যে হচ্ছে মোটামুটি মেডিকেলে 2বারের মতো আসছে এই কোয়েশ্চেনটা, যে উদ্ভিদের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট। দ্য আনসার ইজ 50 to 80%। ঠিক আছে, যেটা খেয়াল করতে হবে শুষ্ক ওজন, নট আর্দ্র। ঠিক আছে, পানি বাদ দিয়ে হিসাব করতে হবে। আর উদ্ভিদ জীবদেহের শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন? অনলি 50% প্রোটিন। ঠিক আছে, 50% প্রোটিন। আর উদ্ভিদের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? 50 to 80%। কমেন্ট অফ করে দেন। প্রোটিনের গঠন চলে আসি। আমরা তো বললাম পেপটাইড বন্ধনী হবে, তাই না? ধরো একটা পেপটাইড চেইন নিয়ে এরকম সরল একটা অ্যাসিড হতে পারে ডাইপেপটাইড, দেখো জাস্ট 2টা অ্যামিনো অ্যাসিড মিলে ডাইপেপটাইড তৈরি করলো। ট্রাইপেপটাইড 3টা অ্যামিনো অ্যাসিড। অলিগোপেপটাইড 4 থেকে 10টা। যখন পলিপেপটাইড হবে অর্থাৎ 50-এরও অধিক অ্যামিনো অ্যাসিড হবে, যেখানে মিনিমাম 50টা পেপটাইড থাকবে, তখন তৈরি হবে পলিপেপটাইড। আর এই পলিপেপটাইড চেইনই হচ্ছে তোমার এক একটা প্রোটিন, এক একটা প্রোটিন। এখন এক একটা প্রোটিনে একাধিক পলিপেপটাইড থাকতে পারে বা একটা পলিপেপটাইড থাকতে পারে। ঠিক আছে, এখন দেখো, এই দেখো আমরা বলেছি প্রোটিন মানে পলিপেপটাইড চেইন। তাহলে দেখো লাইসোজাইম, লাইসোজাইম হচ্ছে একটা এনজাইম যেটা তোমার চোখের পানি, চোখের পানি, নাকের পানি, তারপর লালা রস, এইসব জায়গায় থাকে। এই লাইসোজাইমটা কি করে বলতো? এই লাইসোজাইম হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে, ব্যাকটেরিয়া নাশক। এই লাইসোজাইম হচ্ছে তোমার ব্যাকটেরিয়া নাশক।
একটা এনজাইম। তাহলে যেহেতু এনজাইম, আমরা বলেছি এনজাইম মানে হচ্ছে প্রোটিন, এনজাইমস আর প্রোটিন। তো লাইসোজোমটা হচ্ছে একটা প্রোটিন, যেহেতু প্রোটিন তাহলে পলিপেপটাইড চেইন, কয়টা পলিপেপটাইড চেইন থাকবে? দেয়ার উইল বি ওনলি ওয়ান পলিপেপটাইড চেইন। দেখো একলা, একটা পলিপেপটাইড চেইন লাইসোজোম একলা। আচ্ছা, হতে পারে দুইটা পলিপেপটাইড চেইন মিলেও একটা প্রোটিন তৈরি হতে পারে। দেখো দুইটা থাকে ইন্টিগ্রিন দুই। আচ্ছা, হতে পারে তিনটা পলিপেপটাইড চেইন মিলে, মানে ধরো এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড, এই তিনটা পলিপেপটাইড চেইন মিলে একটা প্রোটিন হতে পারে। সেটা কি? কোলাজেন। তিন কোনা, মনে রাখতে পারো, তিন কোনা, তিন কোলা বা কোনা, কোলাজেন। তিনটা পলিপেপটাইড চেইন থাকে কোলাজেনে। হতে পারে চারটা পলিপেপটাইড চেইন, ধরো এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, এরকম চারটা পলিপেপটাইড চেইন নিয়ে একটা প্রোটিন হতে পারে, যেটা হচ্ছে হিমোগ্লোবিন। তোমরা দেখেছো হিমোগ্লোবিন এরকম থাকে, এটা একটা ধরো, তারপরে এই পাশে একটা ধরো এরকম, এটা ধরো এরকম, এটা ধরো এরকম, এরকম চারটা পলিপেপটাইড চেইন মিলে একটা হিমোগ্লোবিন তৈরি হয়। প্রত্যেকটার মধ্যে কি থাকে তোমরা জানো? হিম এবং গ্লোবিন থাকে, তাই না? হিমের মধ্যে থাকে আয়রন 2+, আয়রন 2+ হচ্ছে অক্সিজেন, অক্সিহিমোগ্লোবিন রূপে ক্যারি করে, কোষে নিয়ে যায়, তাই না? তো বিভিন্ন পলিপেপটাইড চেইনের সংখ্যা থাকতে পারে এক একটা প্রোটিনে। একটা পলিপেপটাইড নিয়েও এনজাইম বা প্রোটিন হতে পারে, দুইটা পলিপেপটাইড নিয়েও প্রোটিন হতে পারে, তিনটা নিয়েও হতে পারে, চারটা নিয়ে হতে পারে। চারটা নিয়ে কোনটা হয়? হিমোগ্লোবিন হয়, যেটা একটা প্রোটিন, যেটা হিম এবং গ্লোবিন দিয়ে তৈরি, যেটা একটা যুগ্ম প্রোটিন। আমরা পরে দেখবো যুগ্ম প্রোটিন কি জিনিস। ঠিক আছে, তো এখান থেকে এই এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোন প্রোটিনে কয়টা পলিপেপটাইড চেইন আছে। প্রোটিনের বৈশিষ্ট্য দেখো, প্রোটিনে তো এই যে অ্যামিনো অ্যাসিড, যেহেতু কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, ব্লা ব্লা এগুলো থাকবে, অম্লীয় ক্ষারীয় গ্রুপ থাকে, এই জন্য অ্যামফোটেরিক। আমরা অলরেডি বলে ফেলছি অ্যামফোটেরিক কেন, যেটা অম্ল এবং ক্ষার দুইটা হিসেবে কাজ করতে পারে, এটা অ্যামফোটেরিক, আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। প্রোটিন সাধারণত তড়িৎধর্মী এবং বাফার হিসেবে কাজ করে। কেন বাফার হিসেবে কাজ করে এটা বলেছি, কারণ যেহেতু অম্ল এবং ক্ষার দুইটাকে ধারণ করার ক্ষমতা তার মধ্যে আছে, তো সেহেতু H+ এক্সট্রা চলে আসলে সে H+ কে গ্রহণ করে অম্লত্বকে প্রশমিত করে ফেলতে পারে। যদি ক্ষার দাও, সামান্য ক্ষার দিলে সেই ক্ষারটা, অর্থাৎ ক্ষার থেকে আসা হাইড্রোক্সিলকে গ্রহণ করে সে ক্ষারত্বকে প্রশমিত করে ফেলতে পারে। দ্যাটস ওয়াই, যেহেতু অম্ল এবং ক্ষার এর মধ্যে ব্যালেন্স করার ক্ষমতা তার আছে, এই জন্য প্রোটিনকে বলা হচ্ছে বাফার। প্রোটিনকে বলা হয় বাফার। পোলার মানে কি? দুইটা পোল থাকে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। খেয়াল করো, আমরা বলেছিলাম CO- একটা ঋণাত্মক পোল, NH3+ একটা ধনাত্মক পোল। তাহলে যেরকম পোলার যেহেতু আছে, মানে পোলারিটি আছে, পজিটিভ এবং নেগেটিভ সাইড যেহেতু আছে, এটা পোলার দ্রাবক, পানিতে দ্রবীভূত হবে, অ্যাসিড এবং ক্ষারে দ্রবণীয়। কিন্তু অ্যালকোহল যেটা একটা অপোলার দ্রাবক, আমরা বলেছিলাম জৈব দ্রাবক গুলা হচ্ছে অপোলার, হতে পারে অ্যালকোহল, হতে পারে ইথার, হতে পারে অ্যাসিটন, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। আর পানি তো অজৈব যৌগ, তুমি জানো। তো যেগুলো পোলার দ্রাবক সেগুলোতে দ্রবীভূত হবে, যেগুলো অপোলার দ্রাবক, বেসিক্যালি দা অর্গানিক সলভেন্টস, দ্যাট ইজ জৈব দ্রাবক, সেই ক্ষেত্রে হবে অদ্রবণীয়। আর প্রোটিনের পরিবর্তন সম্ভব ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায়। খেয়াল করো, তুমি সকালে যদি ডিম খেয়ে থাকো, ডিমটা যখন তাপ দেওয়া হয়, ডিমের নরম অংশগুলা শক্ত হয়ে যায়। আর তোমরা জানো ডিমে দুই ধরনের প্রোটিন থাকে, অ্যালবুমিন আর গ্লোবিউলিন। তাহলে দেখো যে ভৌত অবস্থা পরিবর্তন করলাম, তাপ দিলাম, সেক্ষেত্রে কি প্রোটিনের যে নেচার বা প্রকৃতি বা আকৃতি বা কি বলে ক্যারেক্টারিস্টিক, সেটা চেঞ্জ হয়ে গেল। তাহলে ভৌত অবস্থার মাধ্যমে বা ভৌত পরিবর্তনের মাধ্যমে প্রোটিনের পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, আবার ধরো তুমি একটা রাসায়নিক প্রক্রিয়া করলা, সেখানে কোনো একটা ক্ষার দিলা, ক্ষার দিলে কি হবে? প্রোটিনটা ভেঙে যাবে, তার অ্যামিনো অ্যাসিডে ভাগ হয়ে যাবে। আর তুমি পানির সাহায্যে হাইড্রোলাইসিস করলে, একটা কেমিক্যাল রিঅ্যাকশন করলো, যেখানে পানি দিলা, পানির সাহায্যে প্রোটিনটা ভেঙে গেল। তো প্রোটিনটা দেখো ভেঙে গিয়ে কি করলো, সে আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড রূপান্তরিত হয়ে গেল। অথবা এই প্রোটিন থেকে অন্য কোনো মডিফাইড রূপও পাওয়া যায়, অর্থাৎ রূপান্তরিত প্রোটিনও পাওয়া যেতে পারে। অর্থাৎ প্রোটিনের উপর ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের প্রভাব বিদ্যমান। তোমরা কি বুঝছো? এই কমেন্ট একটু অন করেন। তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো। ওকে জি, ইয়েস, সাবাস। ওকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তোমরা বুঝলে যে আমার এত ভালো লাগে, আমি বলতে পারবো না, এত ভালো লাগে। একে তো তোমরা বুঝতেছো, এটার জন্য ভালো লাগে, প্লাস আমার আরেকবার বলা লাগবে না, এটার জন্য আরো বেশি ভালো লাগে। কারণ আমি বলেছি তোমরা যতক্ষণ না বুঝবা আমি চেষ্টা করবো ততবার বলার। আচ্ছা, এটা দেখি তো, এটা পারো কিনা তোমরা, কতটুকু ভালোভাবে ক্লাস করছে।
আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা দেখি প্রোটিনের আর্দ্র বিশ্লেষণ করে মানে পানির সাহায্যে ভাঙলে বা হাইড্রোলাইসিস করলে কোনটা পাবো? জানাও দেখি তাড়াতাড়ি। এই যে চলে আসছে উইনারদের লিস্ট। জারিফ, তারপর হচ্ছে রাহি, নাইম ইসলাম, রিফাত, বাইজিৎ, মোহিনী, আদিবা, আদিত্য, হাফসানুর, নাদিয়া খানম। তো তোমাদের নাম লিডার বোর্ডে আসছে। এছাড়াও দেখি তো আর কতজন আনসার করেছে সঠিক। আচ্ছা, আরো 125 জন সঠিক আনসার করেছো। ঠিক আছে, তো তাদের নাম লিডার বোর্ডে আসে নাই, তারা মন খারাপ করে কিছু নাই। এই তোমাদের কি মনে আছে কমেন্ট অন করে? আমি একদিন বলছিলাম যে একটা ঘটনা শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু পরে ক্লাসের সময়ের অভাবে ঘটনাটা শেয়ার করা হয়নি। ঘটনাটা কি আজকে বলবো? আচ্ছা, তো আমরা মনে হয় দিন হচ্ছে হাইড্রা বা প্রাণীর আচরণ, প্রাণীর আচরণ না, হ্যাঁ ওই দিন আমরা প্রাণীর পরিচিতি নিয়ে ক্লাসটা করছিলাম। ওইখানে অ্যাডমিশন এবং অ্যাডভান্স কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করছিলাম, তাই না? তো তখন আমি একটা কথা বলেছিলাম যে এই যে অনেকের নাম লিডার বোর্ডে আসে, অনেকের নাম আসে না লিডার বোর্ডে। তো যাদের নাম আসে তারা অনেক আপ্লুত হয়, এটাই স্বাভাবিক। যাদের নাম আসে না ওরা হয়তো মন খারাপ করতে পারো, কেন আমার নামটা আসলো না, ঠিক আছে? বা যারা ভুল করছো, কেন ও পারলো বা আমি পারলাম না, এরকম মন খারাপ হয়, এটা স্বাভাবিক। তো ওই দিন আমি বৃষ্টি হচ্ছিল তোমাদের ক্লাস নেওয়ার, মেবি শনিবারের ক্লাসটা ছিল, বৃষ্টিটা হচ্ছিল বৃহস্পতিবার দিন। তো বৃহস্পতিবার দিন খুব বৃষ্টি ছিল আমার ঢাকা শহরে। তো আমি একদিন একটা কাজে বের হলাম, ওই বিকাল বেলায় একটা বই কিনতে বের হয়েছিলাম, পাঠক সমাবেশে গেলাম শাহবাগ। তো বৃষ্টি ছিল, মোটামুটি ভালোই বৃষ্টি ছিল। তো রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাসা থেকে বের হলাম, ওইদিকে গেলাম। তো বই কিনলাম, অ্যাজ ইউজুয়াল বই কেনার পর আবার রিক্সা নিলাম বাসার উদ্দেশ্যে, বাসায় ব্যাক করব। তো শাহবাগ বা টিএসসি যেটা বলে, তো শাহবাগ থেকে টিএসসির মাঝখানে মেট্রো রেল চলতেছে ঢাকায়, তাই জানো না? ওই মেট্রো রেলের যে তোমার উপরে যে ছাউনি হয় না একটা, উপরে ধরো মেট্রো রেলের ছাদ গেছে বা মেট্রো রেলের প্ল্যাটফর্মটা গেছে, নিচে তো একটা নিচের জায়গাটা একটা কভার আপ করা থাকে, বুঝছো, কভার আপ করা থাকে। তো ওই জায়গার মধ্যে কিছু লোক বসেছিল। আমি অনেক বৃষ্টি, আমি তো অনেক পিস্ট অফ, আরে বৃষ্টির মধ্যে চলাফেরা করতে ভালো লাগতেছে না, ভিজে যাচ্ছি, বইটা না ভিজে যায়। তো মোটামুটি বলতে পারে একটু পিস্ট অফ আমি। বাট আমি দেখছিলাম কয়েকটা ছেলে, ছোট ছোট বাচ্চা, তার বাবা মা সহ বসা, ওরা আগুন ধরাচ্ছিল। তো আগুন ধরাচ্ছিল, প্লাস 4-5টা ছেলে মেয়ে একসাথে, ছোট ছোট বাচ্চা কথা বলতেছিল, হাসতেছিল। মানে ওরা যে এমন একটা জায়গায় আছে, চারপাশে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ফোঁটা তার এখানেও আসছে, কোনো বড় ছাউনি নাই, জাস্ট ওইটার যে শ্যাডোটা পড়ে, ঠিক আছে, যে জায়গাটা কভার আপ করে রাখে মেট্রো রেলের প্ল্যাটফর্মটা, ওই জায়গার নিচে তারা বসে। তাই আমি ভাবলাম, আমি রিক্সায় যাচ্ছি, ছাতা আছে, রিক্সার হুড টাঙানো, সামনে পলিথিন, এত কিছুর পরেও আমি সামান্য ভিজে যাচ্ছি, এটা নিয়ে আমার কত মন খারাপ হচ্ছে, যে আর ভালো লাগতেছে না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাট ওই বাচ্চাগুলা একটা খোলা জায়গায় বসা, মোটামুটি মাথার উপরে কোনো না কোনো একটা ছাদ আছে, বাট এটা আশেপাশে বৃষ্টি আসতেছে, এর মধ্যে তারা কতটা আনন্দের সাথে যে আছে, আগুন জ্বালাচ্ছে, একে অপরের সাথে আড্ডা মারতেছে, হাসাহাসি করতেছে। তো সাবকনসিয়াসলি এটা দেখার পর মানে আমার মুখে একটা স্মাইল চলে আসলো। মানে এত আনন্দে, এত ন্যাচারাল একটা হ্যাপিনেস তাদের মধ্যে দেখলাম। বাচ্চা কাচ্চারা হাসলে এমনিতে তো ভালো লাগে, তাই না? তো ওই জিনিসটা আমি পরে ভাবলাম যে আমি তখন একটু ওয়ারিড ছিলাম যে ওই বইটা ভিজে যায় কিনা, বা একটু পিসড অফ ছিলাম যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, বৃষ্টি আর ভালো লাগতেছে না। বাট ওই মোমেন্টে যদি খেয়াল করো, আরেকটা গ্রুপের মানুষ তারা কতটা এনজয় করছিল, এবং ওই এনজয়মেন্টটা দেখে লিটারেলি আমি ভুলে গেছি যে বৃষ্টির কারণে যে আমি পিসড অফ ছিলাম। আমারও ভালো লাগে ওদের স্মাইলটা দেখে। তো সবসময় যে তোমার নিজের মধ্যে থেকেই সব থেকে ভালো থাকতে হবে, ইটস নট লাইক দ্যাট। ইউ ক্যান বি হ্যাপি বাই সিইং দ্য আদার্স হ্যাপি, বুঝছো? অন্যের সুখ দেখেও নিজের সুখী হতে হবে। কারণ সবসময় তুমি আত্মকেন্দ্রিক ভাবে থেকে
নিজের সফলতায়, নিজের হাসি খুশিতে সুখী থাকতে পারবে না। তোমার মধ্যে অনেক নানান ঝামেলা আসবে, অবস্টেকল আসবে, সেগুলো তোমাকে ক্ষণিকের জন্য মন খারাপের দিকে নিয়ে যাবে। বাট তুমি যদি আশেপাশের পজিটিভ জিনিসগুলো দেখো, আশেপাশের উচ্ছ্বাস, আশেপাশের সুখ, হ্যাপিনেস তোমাকে যদি আনন্দিত করে, তাহলে তোমার ওই ক্রাইসিস মোমেন্টের মধ্যেও তুমি নিজেকে একটু চিয়ার আপ রাখতে পারবে। বুঝছো? তো ওই জিনিসগুলা, এটা খুবই ঠুনকো একটা ঘটনা, বাট ইম্প্যাক্ট কিন্তু অনেক। বুঝছো? আমি এটা ফিল করলাম, তো ভাবলাম তোমাদের বলি। তো তোমাদের অনেক মনে হতে পারে যে লিডার বোর্ডে আমার নামটা কেন আসলো না, ওর নামটা কেন আসলো, এখানে অনেক মন খারাপ হতে পারে। নো, এটা মন খারাপ করার কিছু নেই, তুমি পেরেছো, দ্যাটস ওকে। তোমার অন্য একটা ফ্রেন্ড তোমার আগে পেরেছে, বি হ্যাপি ফর দেম। তোমার টাইমও আসবে। বুঝছো? আপনার টাইম আহেগা, এই টাইপের। তুমিও একসময় লিডার বোর্ডে আসবে। তো অন্য কেউ কেন আসলো এটা ভেবে মন খারাপ করার কিছু নেই। অন্য আসছে, অ্যাপ্রিসিয়েট দেম, তার জন্য খুশি হও, এবং নিজের চেষ্টাটা বাড়িয়ে দাও যে তুমিও আসতে পারো। বুঝছো? কিন্তু মন খারাপ করে কেন ও আসলো, কেন আসলো না, কেন ভাইয়া আমার নামটা বললো, কেন আমার নামটা বললো না, ওর নামটা বললো, এইভাবে মন খারাপের সাইকেলে পড়বা না। বুঝছো? হ্যাপি হও, তোমার ফ্রেন্ডরা ভালো করতেছে, তুমি এত ভালো করা ছেলেদের সাথে পড়তেছো, মেয়েদের সাথে পড়তেছো, ইউ আর লাকি। ওদের থেকে শেখো, আরো নিজের অ্যাটেম্প্ট বাড়িয়ে দাও, ঠিক আছে, প্র্যাকটিস বাড়িয়ে দাও, তখনই ভালো হবে। তো ওইটাই ছিল এই ঘটনাটা। তো ঘটনাটা বলার কারণ একটাই, যে সবসময় আত্মকেন্দ্রিক ভাবে, মানে আশেপাশে আর তুমি কিচ্ছু দেখবা না, নিজের সুখ শান্তি তোমার কাছে সর্বস্ব হবে, এটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। তখন দেখবা তুমি তোমার ক্রাইসিস মোমেন্টেও, তুমি তোমার মানে দুঃখের সময়ের মধ্যেও কিছুটা আনন্দ খুঁজে পাচ্ছ মানুষের থেকে। বুঝছো? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 1 মিনিট নীরবতা পালন করি, তারপর আবার বাকিটা শেষ করে নামাজের টাইম দিয়ে দিব। ওকে, ডান। ভাই কমেন্ট অফ করে দেন। আচ্ছা, 5 মিনিট ব্রেক। নামাজ পড়ে কি আসবা তোমরা, নাকি পরে ভাগবা? তুমি যদি কথা দাও নামাজ পড়ে আসবা, তাহলে আমি 5 মিনিটের ব্রেক দিই, ঠিক আছে? না না, পরে তো আর ক্লাস নেই, তাই না? পরে তো আর ওদের ক্লাস নেই। তোমাদের কি 5:30টার পর ক্লাস আছে কোনো? আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লাস আছে, তাহলে নামাজের ব্রেকটা পরে দিই। আমরা এটা শেষ করে নিই, তারপর নামাজের ব্রেকটা দিই, হ্যাঁ? আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তখন আমরা নামাজের ব্রেক দিয়ে দিব, হ্যাঁ? 5:30 শেষ হবে, নামাজ পড়ে ফেলবা তখন। ওকে। আচ্ছা, প্রোটিনের শ্রেণীবিভাগে চলে আসি। কাজের ভিত্তিতে প্রোটিন 2 প্রকার। কি কাজ করে? এটা কি কোনো কিছু গঠন করছে, নাকি কোনো দাঁড়াও, এটা ভুল আসছে বানানটা। কোন প্রোটিন থাকতে পারে গঠন করতে পারে, যেমন আমাদের চুল, নখ, দাঁত, এগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। তারপর হচ্ছে গরুর খুর, ঘোড়ার খুর, এগুলো কিন্তু তোমার শিং, এগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। অর্থাৎ কোনো কোনো প্রোটিন থাকে যারা কোনো অঙ্গ তৈরি করে, সেগুলো হচ্ছে তোমার গাঠনিক প্রোটিন, সেগুলো হচ্ছে গাঠনিক প্রোটিন। যেমন আমার চুলে থাকে প্রোটিন, নখে থাকে প্রোটিন, এগুলো হচ্ছে গাঠনিক প্রোটিন। অনেক উদাহরণ আছে গাঠনিক প্রোটিন গুলো, সেগুলো জানতে হবে। যেমন ক্যারাটিন, ঠিক আছে, কোলাজেন, এগুলো হচ্ছে আমার গাঠনিক প্রোটিনের উদাহরণ। কোলাজেন থাকে তোমার হাড়, তরুণ আস্তে, এগুলাতে। ক্যারাটিন থাকে যে নখ বললাম, চুল বললাম, এগুলাতে ক্যারাটিন থাকে। এছাড়াও থাকে ফাইব্রাইন, সুতায়, মাকড়সার জালে, স্ক্লেরাইন থাকে, ঠিক আছে, সেইন থাকে, এগুলা গাঠনিক প্রোটিন। অর্থাৎ যারা গঠনে হেল্প করে, গাঠনিক প্রোটিন। যারা কোনো কাজ করে, যেমন ধরো বডিতে এনজাইম, বডিতে এনজাইম, এরা নানান কাজ করে, তাই না? তারপরে কিছু প্রোটিন হরমোন, ওরাও নানান ধরনের কাজ করে। আবার প্লাজমা প্রোটিন খেয়াল করো, ওরা রক্ত সঞ্চালনে হেল্প করে। অর্থাৎ যে প্রোটিন গুলো কোনো স্পেসিফিক ফাংশন করছে, কোনো শারীরবৃত্তীয় কাজ করছে, ওরা হচ্ছে কার্যকরী প্রোটিন। আবার আরেকটা জিনিস মাথায় রাখবা,
যারাই গাঠনিক প্রোটিন ওরা দেখতে সুতার মতো লম্বা তন্তুময়, ওরাই হচ্ছে তোমার ফাইব্রাস প্রোটিন। আর যারা কোনো কাজ করে কার্যকরী প্রোটিন, ওরা হচ্ছে আকৃতিটা হয় গ্লোবিউলার বা বর্তুলাকার বা গোলাকার, তো ওরা হচ্ছে গোলাকার প্রোটিন। তাহলে যারা গাঠনিক প্রোটিন ওরাই হচ্ছে ফাইব্রাস বা তন্তুময় প্রোটিন, যারাই কার্যকরী প্রোটিন ওরাই হচ্ছে তোমার গোলাকার বা বর্তুলাকার প্রোটিন। তাহলে আসো দেখি আকৃতি অনুযায়ী দুই প্রকার, দেখো আমরা বলে ফেললাম তন্তুময় এবং গ্লোবিউলার বা ডিম্বাকার বা গোলাকার। ঠিক আছে, আমি বলেছি গাঠনিক প্রোটিনের উদাহরণ যারা, তারাই হচ্ছে তোমার তন্তুময় প্রোটিনের উদাহরণ, যারা কার্যকরী প্রোটিনের উদাহরণ তারাই হচ্ছে গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ। তার মানে তুমি যখন বইটা পড়বে তখন যে কোনো একটা পড়লে কিন্তু বাকিটা তুমি পারছো, টেকনিক ওয়াইজ পড়বে। ঠিক আছে, আচ্ছা, গঠন অনুযায়ী প্রোটিন কয় রকমের হয়? 4 রকমের হয়। প্রাইমারি মানে একটা তলে প্রোটিনটা গঠিত। সেকেন্ডারি দুইটা অ্যাক্সিসে আছে, মানে সরল না, একটু প্যাচ গোছানো আছে। টারশিয়ারি প্রোটিনের যে পলিপেপটাইড চেইন এটা অনেক প্যাচ গোছ। কোয়াটারনারি আরো প্যাচ গোছ, এবং সবগুলো অ্যাক্সিসে দেখা যায় মোটা হয়ে যায়, অনেকগুলা ফোল্ড হয়। ঠিক আছে, প্রাইমারি একটা ফোল্ড একটা লাইনে আছে, সেকেন্ডারি দুইটা ফোল্ড হয়েছে, টারশিয়ারি ধরো অনেকগুলা ফোল্ড হয়েছে, কোয়াটারনারি টারশিয়ারি থেকে বেশি ভাঁজ হতে 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 সব অ্যাক্সিসে প্রোটিনটা তৈরি হয়েছে। তো গঠন অনুযায়ী প্রোটিন হচ্ছে 4 রকমের, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি। ঠিক আছে, এই যে কোয়াটারনারি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে রাসায়নিক গুণাবলী, ভৌত এবং রাসায়নিক গুণাবলী ও দ্রাব্যতা। খেয়াল করো, তোমার কিন্তু ওই হেডলাইন অনুযায়ী মাথায় রাখতে হবে। কাজের অনুযায়ী হচ্ছে তোমার 2 প্রকার, আকৃতি অনুযায়ী 2 প্রকার, গঠন অনুযায়ী 4 প্রকার। ভৌত এবং রাসায়নিক গুণাবলী এবং দ্রাব্যতার উপর ভিত্তি করে 3 প্রকার সরল প্রোটিন, অর্থাৎ যে প্রোটিনটাকে ভাঙলে অন্য কোনো উপাদান পাওয়া যায় না, অর্থাৎ শুধু প্রোটিনই থাকে এখানে, বিশুদ্ধ প্রোটিন বা সরল প্রোটিন। যুগ্ম প্রোটিন কি? যুগ্ম মানে কি? যোগ হওয়া, যখন প্রোটিনের সাথে যোগ হয়ে অন্যান্য জিনিস থাকবে। অন্যান্য জিনিস হতে পারে তোমার কার্বোহাইড্রেট বা শর্করা, ঠিক আছে, হতে পারে তোমার লিপিড, হতে পারে কোনো রঞ্জক মানে কালারফুল সাবস্টেন্স, হতে পারে কোনো ধাতু। যাই হোক, যখন অন্যান্য কিছু যুক্ত থাকবে প্রোটিনের সাথে তখন আমরা সেটা বলবো যুগ্ম প্রোটিন। উদ্ভূত প্রোটিন কি? প্রোটিন সমূহ ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যখন তাদের রূপ চেঞ্জ করবে, একটা প্রোটিন তার ভৌত অবস্থা পরিবর্তনের কারণে অথবা রাসায়নিক পরিবর্তনের কারণে বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্য একটা প্রোটিনে পরিবর্তিত হয়ে যাবে, তখন সেই প্রোটিন গুলাকে বলা হয় উদ্ভূত প্রোটিন। তাহলে খেয়াল করো, একটা প্রোটিন ছিল এক্স, এখানে নানান চেঞ্জ তুমি করলা, ভৌত অবস্থা চেঞ্জ করলা, তাপমাত্রা চেঞ্জ করলা, অথবা রাসায়নিক বিক্রিয়া ঘটাইলা, তখন এক্সটা পরিবর্তিত হয়ে ওয়াই এ চলে আসলো। তাহলে এক্স ও প্রোটিন, ওয়াই ও প্রোটিন, কিন্তু ওয়াই হচ্ছে এক্স এর রূপান্তরিত প্রোটিন। এটা হচ্ছে তোমার এক্স থেকে উদ্ভূত প্রোটিন, যেটা এক্স থেকে তৈরি হয়েছে। তো এরা হচ্ছে তোমার উদ্ভূত প্রোটিন। মেইন প্রোটিন থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে যে অন্য প্রোটিন তৈরি করা হয় সেটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। আচ্ছা, এখন চলে আসি গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ফার্স্ট ক্লাস কোনটা সেকেন্ড ক্লাস। ঠিক আছে, অর্থাৎ প্রথম শ্রেণীর প্রোটিন এবং দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণী কোনটা? ফার্স্ট ক্লাস ভালো, অর্থাৎ যে প্রোটিন আমরা অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড পড়েছি না, সবগুলা অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড থাকে, ওরা হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর প্রোটিন। যেখানে থাকে না ওরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখো ওয়ান বাই ওয়ান সবগুলোতে যাই। জৈবিক কার্যগুলি দেখো, যে ক্যারাটিন, নখ টোক, উদাহরণ বলে দিলাম, আমরা উদাহরণগুলো মনে রাখবো। কোথায় কি থাকে? ক্যারাটিন থাকে নখে, চুলে। কোলাজেন থাকে দেখো কোথায়? মাংসপেশিতে এবং অস্থিতে। ফাইব্রিন কই থাকে? মাকড়সার জালে, সুতাতে। স্ক্লেরোটিন কই থাকে বলতো? এই যে পতঙ্গের উপরে যে শক্ত খোলস, আমরা পড়েছিলাম মনে আছে? লোবস্টার, কাঁকড়া উপরে শক্ত খোলস, এখানে কাইটিনের সাথে স্ক্লেরোটিনও থাকে। কন্ড্রিন কই থাকবে বলো? কন্ড্রিন থাকবে ওই যে তোমার সাইনোভিয়াল জয়েন্ট আছে, এখানে দুইটা হাড়ের মাঝখানে তোমার কার্টিলেজ আছে, কার্টিলেজ বা তরুণাস্থি, ওইখানে থাকবে কন্ড্রিন। আর অস্থিতে যে হাড়, এই হাড়ে থাকবে তোমার সেইন। আমরা চিত্র দিয়েছি, চিত্র দিয়ে মাথায় রাখবা কোন গাঠনিক প্রোটিনটা কোথায় থাকে। অস্থি, লাস্টে স আছে, সেইন। ক্যারাটিন, চুলের ক্যারাটিন শ্যাম্পু মেয়েরা করে, ঠিক আছে।
তো চুলে আছে, নখে আছে ক্যারাটিন। কোলাজেন সুতা, মাংসপেশিগুলো সুতার মতো। ফাইব্রাইন ফাইবার সুতা, মাকড়সার জালিকা। কার্যকরী এই যে ভিটামিন, হরমোন, এনজাইম। কোন একটা কাজ করে। এনজাইম কি, ধরো বিভিন্ন প্রক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া ঘটায়। হরমোন বিভিন্ন প্রক্রিয়াকে কন্ট্রোল করে, ঠিক আছে, প্রজনন হোক, দেহের বেড়ে ওঠা হোক। তারপর ইনসুলিন, এগুলো আমরা পড়েছি। ইনসুলিন, তারপরে কি বলে, গ্লুকাগন, এগুলো বিভিন্ন কাজ করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তো যেহেতু এনজাইম গুলো বা হরমোন গুলো বিভিন্ন কাজ করছে, এগুলো হচ্ছে কার্যকরী প্রোটিন। আর আকৃতি ওয়াইজ আমি বলেছি, তন্তুময় যারা, তারাই হচ্ছে গাঠনিক। দেখো সেম। আবার গ্লোবিউলার যারা, তারাই হচ্ছে তোমার কার্যকরী। ইনসুলিন একটা হরমোন, এনজাইম, এটা গ্লোবিউলার। হিমোগ্লোবিন দেখো গোল আকৃতির। হিমোগ্লোবিন হচ্ছে একটা গোল আকৃতির প্রোটিন। এটাও একটা কাজ করে। এটা কি করে, এই যে অক্সিজেন ক্যারি করে, তাহলে কাজ করছে না, এটাও একটা কার্যকরী প্রোটিন হিমোগ্লোবিন। আর যেহেতু কাজ করছে, এটা কি আকৃতি হবে, গ্লোবিউলার, গোল আকৃতির। প্রাইমারি দেখো, এই যে দেখো একটা চেইন একদিকে আছে। সেকেন্ডারি খেয়াল করো, দুইটা ফোল্ডিং, দেখছো, দুইটা ফোল্ডিং। টারশিয়ারি দেখো অনেকগুলা ফোল্ডিং, প্যাচ গোছ খেয়ে একটার সাথে একটা নাচবে না অবস্থা। কোয়ার্টারনি দেখো এত ফোল্ডিং, এবং ফোল্ড গুলো দেখো কত মোটা, একটার সাথে একটা বন্ড তৈরি করে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ার্টারনি। ভৌত রাসায়নিক সরল প্রোটিন, যেখানে এগুলা প্রোটিন ছাড়া আর কোনো অপ্রোটিন জাতীয় উপাদান থাকবে না। দেখো এই যে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটালিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। সরল প্রোটিনকে দ্রবণীয়তার উপর ভিত্তি করে বা দ্রাব্যতার উপর ভিত্তি করে 7টা ভাগে ভাগ করা যায়। এই যে তোমার 7টা ভাগ, এলো গেলো, গ্লু পেলো, হি প্রোট স্কাল। সরাতে মনে রাখবার, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটালিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন, ঠিক আছে। এই 3টা হচ্ছে সরল প্রোটিন, 7টা হচ্ছে সরল প্রোটিন। তো ভৌত রাসায়নিক গুণাবলী দ্রাব্যতার ভিত্তিতে 3 প্রকার, সরল, যুগ্ম এবং উদ্ভূত। এর মধ্যে সরলটাকে দ্রাব্যতার উপর ভিত্তি করে 7 ভাগে ভাগ করা যায়। যুগ্ম প্রোটিন, যেখানে প্রোটিনের সাথে অন্যান্য জিনিসপত্র থাকবে। যেমন দেখো নিউক্লিয় প্রোটিন, প্রোটিনের সাথে কি আছে, নিউক্লিক অ্যাসিড। গ্লাইকোপ্রোটিন, যেখানে প্রোটিনের সাথে কি আছে, গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, শর্করা আছে, যেটার অপর নাম মিউকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। ওকে। লিপোপ্রোটিন, প্রোটিনের সাথে কি আছে, লিপিড আছে, তখন লিপোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন, প্রোটিনের সাথে, ক্রোমো মানে কি কালার, রঞ্জক, রঞ্জক পদার্থ আছে, এটা হচ্ছে ক্রোমোপ্রোটিন। মেটালোপ্রোটিন, প্রোটিনের সাথে মেটাল আছে, মেটাল মানে কি ধাতু, তখন সেটা হচ্ছে মেটালোপ্রোটিন। ফসফোপ্রোটিন, প্রোটিনের সাথে ফসফেট আছে, ফসফেট প্লাস প্রোটিন, ঠিক আছে, এটা হচ্ছে ফসফোপ্রোটিন। তাহলে দেখো যুগ্ম প্রোটিন বলেছিলাম প্রোটিনের সাথে অন্য কিছু একটা থাকবে, তো অন্য যেইটা থাকে ওইটার উপর ভিত্তি করে তার নামকরণ করা হয়েছে। ফ্লাভোপ্রোটিন, যখন প্রোটিনের সাথে ফ্লাভিন গ্রুপ থাকবে, FAD, ফ্লাভিন গ্রুপ থাকবে, তখন সেটা হচ্ছে ফ্লাভোপ্রোটিন। আর একটা লৌহ পোরফাইরিন প্রোটিন, এটা হিমোগ্লোবিন। লৌহ পোরফাইরিন প্রোটিন হচ্ছে তোমার হিমোগ্লোবিন, কারণ হিমোগ্লোবিনে প্রোটিন অংশ তো থাকেই, এর সাথে হিম থাকে, কি থাকে, হিম থাকে। আর হিমের মধ্যে থাকে তোমার আয়রন প্লাস প্রোটোপোরফাইরিন। তো যেহেতু প্রোটিনের সাথে আয়রন এবং প্রোটোপোরফাইরিন আছে, তাই এটাকে বলা হয় তোমার লৌহ পোরফাইরিন প্রোটিন, যেটা হচ্ছে একটা হিমোগ্লোবিন। উদ্ভূত, এই যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রোটিন, নতুন একটা প্রোটিনের জন্ম দেয়, সেটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, ফাইব্রিন, মায়োসোন, অ্যালবুমাস। মায়োসোন আসে তোমার, অ্যালবুমাস আসে তো অ্যালবুমিন থেকে, ঠিক আছে। মায়োসোন আসে তোমার মায়োসিন থেকে আসে। মায়োসিন রূপান্তরিত হয় মায়োসোন তৈরি করে, আর অ্যালবুমিন রূপান্তরিত হয়ে অ্যালবুমাস তৈরি করে। এই দেখো প্রোটিন ছিল অ্যালবুমিন, রূপান্তরিত হয়ে তৈরি করলো অ্যালবুমাস, এগুলোকে উদ্ভূত প্রোটিন। তো দেখো আমার মনে হচ্ছে তোমাদের অনেক প্যারা লাগবে, এটা আমারও প্যারা লাগতো যখন আমি পড়তাম। আমি কি করতাম, একদিন পড়ছি যতটুকু মনে আছে, ওকে ডান, এটা পরের দিন আবার পড়বো, পরের দিন আবার এটা পড়বো, পরের দিন আবার এটা পড়বো, 4 দিন তুমি লাগাতার এটা পড়বা, দেখবা তখন অপশন দেখে খেয়াল করবা, তোমার অবশ্যই মনে পড়বে। তো একদিনে মুখস্থ করার কোনো কারণ নেই।
আমি জাস্ট ক্লাসে পড়াচ্ছি দেখানোর জন্য যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তো মুখস্থ করতে হবে, বাট এই ক্লাস থেকে আজকে তোমার সব মুখস্থ করা লাগবে, ইটস নট লাইক দ্যাট। তো এভাবে নিজের উপর প্যারা নেওয়ার কোনো কারণই নেই। আজকে পড়ছো বুঝছো, আজকে বড় আসে রিডিং দিবা, কালকে আবার রিডিং দিবা, তারপর দিন আবার রিডিং দিবা, এভাবে দেখো 4 দিন রিডিং দেওয়ার পর মনে থাকবে, ট্রাস্ট মি মনে থাকবেই। আচ্ছা এখন সরল প্রোটিন চলে আসি 1 বাই 1। অ্যালবিউমিন, যে দুটো জিনিস বলে দেয় সেটা মাথায় রাখবে। অ্যালবিউমিন হচ্ছে পানিতে দ্রবণীয়, অ্যালবিউমিন হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় 3টা প্রোটিন তুমি পাবা সরল প্রোটিনের মধ্যে। কোন 3টা প্রোটিন আসো বলে দিই, মাথায় রাখতে হবে AHP, AHP, এই 3টা হচ্ছে পানিতে দ্রবণীয়। এ দিয়ে হচ্ছে অ্যালবিউমিন, এইচ দিয়ে হচ্ছে তোমার, এই যে এ দিয়ে অ্যালবিউমিন, এইচ দিয়ে দেখো হিস্টোন, আর পি দিয়ে হচ্ছে তোমার প্রোটামিন, প্রোটামিন। এই 3টা হচ্ছে পানিতে দ্রবণীয় প্রোটিন, পানিতে দ্রবণীয় প্রোটিন AHP, খুব ভালো করে মাথায় রাখতে হবে। কিছু প্রোটিন তাপে জমাট বাঁধে, খেয়াল করো ডিম সিদ্ধ করলে কি শক্ত হয়ে যায়। ডিমে 2টা প্রোটিন থাকে, ডিমের সাদা অংশে থাকে অ্যালবিউমিন এবং কুসুমে থাকে গ্লোবিউলিন। তাহলে এজি, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ওরা তাপে জমাট বাঁধে, তাপে জমাট বাঁধে। এজি, অ্যালবিউমিন এন্ড গ্লোবিউলিন, এই দুইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে, কারা দ্রবণীয় এবং কারা তাপে জমাট বাঁধে। অ্যালবুমিন কই কই থাকে পড়বা, এগুলো বোঝানোর কিছু নাই, আমি জাস্ট বলে দিব তুমি এগুলো পড়ে ফেলবা। এই একদিনে পড়বা না, সময় নাও, বারবার পড়ো, মুখস্থ করো, কোনো প্যারা নেই। একদিনে মুখস্থ করা লাগে না, আমি একদিনে মুখস্থ করি নাই, ইনফ্যাক্ট আমি এখন অনেকগুলো ভুলে গেছি, আমারও পড়ে মনে রাখতে হয়। তো মনে ভুলে যাবে এটাই স্বাভাবিক, তো ডিসহার্টেন হওয়ার কিছু নাই, কোনো কারণ নাই, আবার পড়বা মনে পড়বে। গ্লোবিউলিন ডিমের কুসুম, মাংসপেশিতে থাকে, চোখে লেন্স, খুব ইম্পর্টেন্ট, ক্রিস্টালাইন গ্লোবিউলিন। গ্লুটিনে চলে আসো, এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কতবার আসছে ঠিক ঠিক কি জানা নাই। যে গ্লুটেনিন কই থাকে, এটা থাকে শস্য দানা, এটা থাকে শস্য দানায়, দেখো যে গম, তারপর হচ্ছে কি চাল, এগুলো শস্য দানা না, শস্য দানায় এই গ্লুটেনিন প্রোটিনটা বেশি পাবা। প্রোলামিন উদাহরণ দেখো, খুবই ইম্পর্টেন্ট, এগুলো থাকে বীজে। প্রোলামিন থাকে কোথায় বলতো, প্রোলামিন থাকে বীজে, গ্লুটেনিন থাকে শস্য দানায়, প্রোলামিন থাকে বীজ। উদাহরণ পড়ে নিতে হবে, এখানে বুঝানো কিছু নেই ভাই, বুঝলে আরো বোরিং লাগবে। হিস্টোন, এটা একটা ক্ষারীয় প্রোটিন, ক্ষারীয়, কই থাকে। প্রোটামিন সব থেকে ক্ষুদ্র প্রোটিন, সব থেকে ছোট প্রোটিন, প্রোটামিন সব থেকে ছোট। উদাহরণ স্যামন মাছের শুক্রাণুতে সালমিন প্রোটিন, যেটা হচ্ছে প্রোটামিন, এটা পানিতে দ্রবণীয়। স্ক্লেরো প্রোটিন, শিং, নখ, খুর, এগুলোতে স্ক্লেরো প্রোটিন থাকবে। এটা হচ্ছে সরল প্রোটিন 7টা ধাপ। এই দেখো খুব ইম্পর্টেন্ট, কারা তাপে জমাট বাঁধে, কারা বাঁধে না, কারা পানিতে দ্রবণীয়, কারা দ্রবণীয় না। খেয়াল করে এই যে দেখো প্রথম দুইটা AG তাপে জমাট বাঁধে, আবার খেয়াল করো AHP পানিতে দ্রবণীয়। এই দুইটা মাথায় রাখবা, পরেরটা পড়লে পড়লা, না পড়লে নাই। আমরা কিছু টেকনিক দিয়েছি যে মনে রাখার চেষ্টা করো। যুগ্ম প্রোটিন চলে আসে, আমরা পড়ে ফেলছি এগুলো। নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয়াসে থাকে, ক্রোমোজোমে, ওই যে ডিএনএ আরএনএ এর সাথে যখন প্রোটিন যুক্ত থাকে তখন হচ্ছে নিউক্লিয় প্রোটিন। গ্লাইকোপ্রোটিন কোষ ঝিল্লিতে থাকে, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। পড়ছো লিপোপ্রোটিন, লিপিডের সাথে প্রোটিন মিলে বিভিন্ন মেমব্রেন তৈরি করবে, মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টের মেমব্রেন তৈরি করবে। ক্রোমোপ্রোটিন কালার থাকবে, প্রোটিনের সাথে কালার থাকবে। এই দেখো বিলিপ্রোটিন, বিলিরুবিন হলুদ কালার, হিমোগ্লোবিন লাল কালার, যেটা একটা প্রোটিন। ক্লোরোফিল সবুজ। মেটালোর প্রোটিন মেটাল থাকবে, উদাহরণ সিডারোফিলিন, সেলোপ্লাজমিন। এগুলো উদাহরণ জানতে হবে, এটা জানলে হবে যে প্রোটিনের সাথে মেটাল থাকলে আমরা কি বলবো, ধাতু থাকলে কি বলবো মেটালোর প্রোটিন, রং থাকলে কি বলবো ক্রোমোপ্রোটিন।
ফসফোপ্রোটিন খুব ইম্পর্টেন্ট। দুধের ক্যাসিনোজেন, ডিমের ভাইটালিন, এই দুই জায়গায় থাকে ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন কারা? যখন প্রোটিনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত থাকবে তারা হচ্ছে ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন গুলো খুব ইম্পর্টেন্ট। লৌহ পোরফাইরিন প্রোটিন, সাইটোক্রোম, অর্থাৎ প্রোটিনের সাথে আয়রন থাকে এবং পোরফাইরিন থাকে, তখন হচ্ছে লৌহ পোরফাইরিন প্রোটিন। গুণগত বৈশিষ্ট্য প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, যাদের এখানে সবগুলা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে, অত্যাবশ্যকীয়, সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। যাদের এখানে সবগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে না হচ্ছে দ্বিতীয় শ্রেণী। স্বাভাবিকভাবে প্রাণী থেকে যে প্রোটিন গুলো পাওয়া যায়, মাছ, মাংস, দুধ, ডিম, সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। আর সাধারণভাবে উদ্ভিদ থেকে যে প্রোটিন পাও, ঠিক আছে, ডাল, গম, এগুলা, বাদাম, সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। কিন্তু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? কিছু উদ্ভিজ্জ প্রোটিন, যেমন ধরো সয়াবিন এবং বাদাম, সয়াবিন এবং বাদাম, তাহলে প্রথম শ্রেণীর প্রোটিন কারা? সকল প্রাণীজ প্রোটিন প্লাস সয়াবিন প্লাস বাদাম, ওরা হচ্ছে তোমার প্রথম শ্রেণীর প্রোটিন। আর বাকি সব উদ্ভিদের প্রোটিন হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণী। কেন দ্বিতীয় শ্রেণী ভাইয়া? কারণ এখানে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড গুলো থাকে না। প্রোটিনের কাজ এগুলো জাস্ট ফিডিং। দেখো, দেহ গঠন থেকে শুরু করে হরমোন বিভিন্ন কাজ করে, এনজাইম বিভিন্ন কাজ করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, সব কিন্তু প্রোটিনের কাজ। দেহের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া, এটা কিন্তু প্রোটিনের কাজ। সাপের যে বিষ, সেটা তাকে আত্মরক্ষা দেয়, প্রতিরক্ষা দেয়, তাই না? ওই বিষটাও কিন্তু একটা প্রোটিন। ক্যান্সার এবং ভাইরাসজনিত রোগ প্রতিরোধ, যেমন তোমরা পড়েছো ইন্টারফেরন, ইন্টারফেরন যেটা একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন হচ্ছে গ্লাইকোপ্রোটিন বলে। ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ওই গ্লাইকোপ্রোটিন কি করে দেখো? ক্যান্সারের এগেইনস্টে কাজ করে, ভাইরাসের এগেইনস্টে কাজ করে। আচ্ছা, ব্যথানাশক, ব্যথানাশক হচ্ছে এন্ডোরফিন, এটা একটা প্রোটিন জাতীয় জিনিস। তোমরা যখন পড়বা, অ্যামাইড পড়বা জৈব যৌগে, তখন দেখবা ওই যে অ্যামাইড যৌগ মানে প্রোটিন যৌগগুলা এন্ডোরফিন ব্যথানাশক হিসেবে কাজ করে, পেইন কিলার হিসেবে কাজ করে। ঘুমানায়ন একটা ফ্যাক্টর আছে বডিতে, এস ফ্যাক্টর। কি ফ্যাক্টর? এস ফ্যাক্টর। বডিতে যখন ওই এস ফ্যাক্টরটা থাকে তখন ভালো ঘুম হয়। স্ট্রেস কম থাকলে ওই এস ফ্যাক্টরটা ভালোভাবে প্রকাশ করতে পারে, তখন ভালো ঘুম হয়। আর স্ট্রেস বেশি থাকলে এস ফ্যাক্টর কম থাকে, তখন ঘুম ভালো করে হয় না। তারপরে পিগমেন্ট, বিভিন্ন রঞ্জক দেখো, হিমোগ্লোবিন লাল হয়, তাই না? তারপর হচ্ছে ক্লোরোফিল সবুজ হচ্ছে, বিভিন্ন রঙের জন্য প্রোটিন কিন্তু দায়ী। আচ্ছা, সময় কি বেশি নিয়ে নিলাম? এখন ছুটি দিয়ে দিব, দেখি কমেন্ট অন করে। একটু প্যারা হয়ে গেল, একটু ক্লাসটা টানতে হইলো বেশিক্ষণ, বাট তোমাদের ইনস্ট্রাকশন এটাই থাকবে। আজকে গিয়ে ভাইয়ার কথা মাথায় রেখে এটা একবার ভালো করে পড়ো, দুইবার পড়ো, তিনবার পড়ো, তারপর মনে হবে। একদিনে মুখস্থ করার কোনো কারণ নাই, একদিনে এত প্যারা নেওয়ার কোনো কারণ নাই। যখনই একদিন পড়তে যাবে, একদিনে সব মুখস্থ করে ফেলতে যাবে, তখনই কঠিন মনে হবে। তো কোনো প্যারা নাই, চিল করো। কিন্তু ভাইয়া পড়াইছে, এটা আজকে পড়বা, আজকে মুখস্থ না হোক, কালকে আবার পড়ো, তারপর আবার পড়ো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। ওকে ওকে, থ্যাংক ইউ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। তো নেক্সট ক্লাসটা আমি নিব। তো এই ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাকে তখনই করতে পারো, কোনো সমস্যা নেই। বাট বিফোর দ্যাট, প্রমিস টু মি যে তুমি ভালো করে জিনিসটা পড়বা, বোঝার উদ্দেশ্যে পড়বা। যেটা কঠিন এটা পড়বো না, এই মনোভাবকে ত্যাগ করে বোঝার জন্য তুমি এটা পড়বা, তখনই বুঝতে পারো। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে